সমুদ্রের জলে আমি দেহ ধুয়ে চেয়ে থাকি নক্ষত্রের আকাশের পানে। চারিদিকে অন্ধকার, নারীর মতন হাত, কালো চোখ, ম্লান চুল ঝরে। যত দূর চোখ যায় নীলজল হৃষ্ট মরালের মতো কলরব করে রাত্রিরে ডাকিতে চায়। বুকে তার প্রেম মূঢ় পুরুষের মতন আহ্বানে পৃথিবীর কত প্রেম শেষ হলো। তবু এই সমুদ্রের আকাঙ্ক্ষার গানে বাধা নাই, ভয় নাই, ক্লান্তি নাই, অশ্রু নাই। স্বাগত বন্ধুরা, শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে। আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ, শুক্রবার রাতের স্পেশাল আয়োজন। এবং শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, ডেফিনেটলি বাংলাদেশের প্রতিধ্বনি। তো একটু আমার কণ্ঠে আজকে যদি আপনার হৃদয়ের কথাগুলো প্রতিধ্বনিত করতে চান, আর সেই সাথে যদি একটু প্রিয় কিছু গান শুনে, আর সাথে হয়তো আরো অনেক কিছু, এগুলো দিয়ে যদি আজকে রাতটাকে একটু রাঙিয়ে তুলতে চান, এই ছুটির সময় রাতটা, আর নিশ্চয়ই সময়টা ভালো কাটবে যদি আমরা একসাথে থাকি। আর শোয়ের নাম যেমন ড্রিমস অ্যাভিনিউ, তো এটাই হচ্ছে একটা অ্যাভিনিউ বা একটা সড়ক যেখানে আসলে আপনি স্বপ্ন স্বীকার করতে পারবেন আশা করছি। আমি অন্তত সাহায্য করবো স্বীকার করতে। আপনার প্রিয় স্বপ্নগুলো কি সেটা আমাকে সেজন্য কিন্তু জানাতে হবে। আর যদি SMS করে নিজের কোনো কথা লিখতে চান, সেই সাথে যদি আরো অনেক ব্যক্ত অনেক কিছুই বিনিময় করতে চান আমার সাথে, ছোট SMS করবেন একটা। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখবেন, লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা হচ্ছে 6969। এই মধ্যরাতের আগন্তুক বন্ধু আপনার সাথেই থাকবে রাত 2টো পর্যন্ত। এবং আজকে একটা একটু আলাদা কিছু হচ্ছে। একটু আগে যে কবিতাটা দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে সমুদ্রের জলে আমি। আর আজকে ভিন্ন কিছু কি সেটা একটু বুঝিয়ে বলি। একটা ইন্টারেস্টিং ঘটনা, তো আগে খুব একটা ইন্টারেস্টিংও না, মানে নর্মাল ঘটনাই, সেটা একটু বলি। আজকে যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে তড়িঘড়ি করে বের হতে হবে, খুব বেশি সময় বাকি নেই, তখন ভাবলাম যে যেহেতু গত সপ্তাহে FM লাইব্রেরি বহুদিন পরে শুরু করলাম, আজকেও তো করতে হবে। সেজন্য কিছু বইটই নিলাম, কবিতারও কিছু নিলাম, অনেক সময় সেখানে গেল। তারপরে যখন বের হলাম বাসা থেকে, লিফটের প্রেস করলাম এবং লিফট আসছে, ঠিক তখন হলো যে না, আজকে ভিন্ন কিছু করিও। যে বইগুলো নিয়েছিলাম সেগুলো তখন আবার বাসায় ঢুকলাম, সেই আগের বইগুলো রেখে তখন আবার নতুন কিছু বই নিলাম। এবং আসলে যে চিন্তাটা আমার লিফটের দরজায় দাঁড়িয়ে যে মহৎ চিন্তার উদয় হলো, সেটা ছিল এরকম যে আজকে একটা জীবনানন্দময় রাত হোক। এবং সেজন্য এই মুহূর্তে আজকে আমি জীবনানন্দ দাশের কবিতায় শুধু পড়া হবে, তবে একটু অপ্রচলিত বা হয়তো একটু কম পরিচিত কবিতাগুলো আজকে একটু বেশি পড়তে চেষ্টা করব। আর সেই সাথে যেটা এক্সক্লুসিভ আমার কাছে মনে হচ্ছে, যেটা ভিন্ন কিছু, সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশের নিজের লেখা কিছু চিঠি আজকে পড়বো। এগুলো তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে লিখেছিলেন। সেখানে তার ব্যক্তিগত জীবনের কথা যেমন আছে, তার কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে অনেক ভাবনাও প্রকাশ পাবে। তো এরকম কয়েকটা চিঠিপত্রের বই নিয়ে এসেছে, 2টা জীবনানন্দ দাশের, এবং জীবনানন্দ দাশের এক বিশাল রচনাবলী, কবিতা সমগ্র নিয়ে এসেছে আর কি। তো আজকে জীবনানন্দময় রাত হবে। যারা স্পেশাল FM লাইব্রেরি পছন্দ করেন এবং অভিযোগ করেন প্রায় যে আমি কেন এটা করছি না বহুদিন ধরে, এক অর্থে বলা যায় যে আজকে পুরো শোটাই হবে FM লাইব্রেরি। বলা যাচ্ছে যে বিশাল এক লাইব্রেরি। পুরো শো জুড়ে আসলে সেই জীবনানন্দের চিঠিপত্র যে বইটা, সেই বইটা থেকে চিঠি পড়া হবে, জীবনানন্দের কবিতা থাকবে। সো আগামী কয়েকদিন যদি আমি নাও করি FM লাইব্রেরি, নিশ্চয়ই আমাকে দোষ দিতে পারবেন না, পুরো শোটাই আজকে FM লাইব্রেরির মতো হচ্ছে। আর যেহেতু জীবনানন্দময় একটা রাত, আমি একটা স্পেশাল নামও দেওয়া হচ্ছে জীবনানন্দের কোনো একটা কবিতা বা বইয়ের নাম থেকে, তাই না? তো আমি যে নামটা আজকে স্পেশাল এপিসোডটা দেবো সেটা হচ্ছে 7টি তারার তিমির। এটা জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থ। আশা করছি আমরা সবাই মিলে উপভোগ করবো আজকের এই স্পেশাল এপিসোড 7টি তারার তিমির। এবং সাথী থাকুন ড্রিমস অ্যাভিনিউ, সাথী থাকুন ইরাজের, সাথী থাকুন রেডিও আমার 88.4 FM এর। একটু পরে ফিরছি। একবার নক্ষত্রের দিকে চাই, একবার প্রান্তরের দিকে, আমি অনিমিষে। ধানের ক্ষেতের গন্ধ মুছে গেছে কবে জীবনের থেকে, যেন প্রান্তরের মতো নীরবে বিচ্ছিন্ন খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার। নক্ষত্রেরা বাতি জেলে 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 নিভে গেলে বলে তারে জাগায় আবার, জাগায় আবার। বিক্ষত খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার, ঘুম পায় তার। অনেক নক্ষত্রে ভরে গেছে সন্ধ্যার আকাশ, এই রাতের আকাশ। এইখানে ফাল্গুনের ছায়া মাখা ঘাসে শুয়ে আছি,
এখন মরণ ভালো, শরীরে লাগিয়া রবে এই সব ঘাস, অনেক নক্ষত্র রবে চিরকাল যেন কাছাকাছি। কে যেন উঠিল হেঁচে, হামিদের মরখুটে কানা ঘোড়া বুঝি। সারাদিন গাড়ি টানা হলো ঢের, ছুটে পেয়ে জ্যোৎস্নায় নিজ মনে খেয়ে যায় ঘাস, যেন কোনো ব্যথা নাই পৃথিবীতে। আমি কেন তবে মৃত্যু খুঁজি? কেন মৃত্যু খোঁজো তুমি? চাপা ঠোঁটে বলে দূর কৌতূহলী আকাশ। ঝাউ ফলে ঘাস ভরে এখানে ঝাউয়ের নিচে শুয়ে আছি ঘাসের উপরে। কাশ আর চোরকাটা ছেড়ে দিয়ে ফড়িং চলিয়া গেছে ঘরে। সন্ধ্যার নক্ষত্র, তুমি বলো দেখি কোন পথে কোন ঘরে যাব? কোথায় উদ্যম নাই, কোথায় আবেগ নাই, চিন্তা স্বপ্ন ভুলে গিয়ে শান্তি আমি পাব? রাতের নক্ষত্র, তুমি বলো দেখি কোন পথে যাব? তোমারই নিজের ঘরে চলে যাও, বলিল নক্ষত্র চুপে হেসে। অথবা ঘাসের পরে শুয়ে থাকো আমার মুখের রূপ ঠায় ভালোবেসে। অথবা তাকায় দেখো গাড়িটি ধীরে চলে যায় অন্ধকারে, সোনালি খড়ের বোঝা বুকে, পিছে তার সাপের খোলস, নালা, অন্ধকার। শান্তি তার রয়েছে সম্মুখে, চলে যায় চুপে চুপে সোনালি খড়ের বোঝা বুকে। যদিও মরেছে ঢের গন্ধর্ব, কিন্নর, যক্ষ, তবু তার মৃত্যু নাই মুখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, আর আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং সেখানে আরেকটু বিশেষ কিছু আজকে হচ্ছে। জীবনানন্দ দাশকে নিয়ে একটা স্পেশাল এপিসোড বলা যায়, যার নাম দিয়েছি তারই একটা কাব্যগ্রন্থের নামে, 7টি তারার তিমির। আজকে একটু যে কবিতাগুলো সচরাচর পড়া হয় না তেমন কিছু কবিতা পড়বো, আর সেই সাথে জীবনানন্দ দাশের যেটা একটা অন্যরকম আকর্ষণ আমি মনে করছি, তার নিজের হাতে লেখা কিছু চিঠিপত্র, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে লেখা, সেগুলো হয়তো আবার বিখ্যাত মানুষজনকে লেখা অথবা নিছকই ব্যক্তিগত পর্যায়ের। এবং আমার মনে হয় এটা একটা, আমার কাছে অনেক বড় একটা ব্যাপার মনে হয় দাস যাকে নিয়ে এত কিছু, তার নিজের লেখা চিঠিপত্রগুলো, সেগুলো থাকবে। একটু আগে যে কবিতাটা বললাম এটা হচ্ছে নিরালোক, কবিতাটার নাম, মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে এটা নেয়া। আর প্রথম দুটো গান কিন্তু আমরা শুনে ফেলেছি। ফার্স্ট সংটা ছিল যেটা আফতাব হাসানের আলো গান, এবং দ্বিতীয়টা ছিল বাপ্পা মজুমদারের একটা গান ভেসেছি। দুটো গানের মধ্যে কিন্তু একটা বিষাদগ্রস্ততা ছিল। এটা আমার কাছে মনে হয় জীবনানন্দের ফ্লেভার, কারণ জীবনানন্দ দাশের কবিতায় নিজের লেখা ডায়েরিতে ঘুরে ফিরে অনেকবারই এসেছে সেই সংশয়, বিষাদ, হতাশা, কষ্ট, একটা নিদারুণ অব্যক্ত বেদনা, যার মধ্যে একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে। এবং কষ্টের যদি বলা যায় যে কষ্টের সবচেয়ে শৈল্পিক সৌন্দর্য কোথায়, জীবনানন্দের লেখায় ডেফিনেটলি আমার কাছে মনে হয়। কিছু বন্ধুর SMS পড়া যাক। আমাকে লিখেছেন অনেক অনেক বন্ধু, তার মধ্যে তাহমিনা আজকের SMS পাঠিয়েছেন প্রথম SMS-টা, এবং উনি প্রথম SMS-এ লিখেছিলেন আমি কবিতা শুরু করার আগেই যে আজকে কিন্তু কবিতা চাই। একদম আপনার মন মতো হয়েছে নিশ্চয়ই। রাশেদ অ্যাজ ইউজুয়াল খুব ভালো উইকেন্ড কাটিয়েছে এবং নদীর তীরে আড্ডা, বন্ধুদের সাথে পরিস্বপ্ন, একা ফ্রম ক্যান্টনমেন্ট, সবসময় তার SMS করেন, শুরুতে আজকেও আছেন। কেরানীগঞ্জে সাইফুল অ্যাজ ইউজুয়াল বেশ কিছু গানের তালিকা ধরিয়ে দিয়েছেন আমার হাতে। মুগনি ফ্রম ক্যান্টনমেন্ট লিখেছেন পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন মরে যেতে হয়, হয় নাকি? জীবনানন্দের সেই লাইন, যে লাইনটা আমার ভয়াবহ রকমের পছন্দের। লিখেছেন গাজীপুর থেকে হৃদয়। অ্যালোন গার্ল আমাকে জানিয়েছেন ফাইনাল ভাইভা, অল দ্য বেস্ট। নির্জন আমাকে জানিয়েছেন কেমন করে টের পাও, কি টের পেলাম? হৃদয় খুব গহীনে কিছু অস্ফুট স্বপ্ন আলোর জন্য হাতড়ে বেড়ায়, সারাটি স্নিগ্ধ রাত কেমন করে নক্ষত্রের আকাশ সাজায় আলো জানো। নির্জনের কবিতাও একটা SMS এর কবিতার মতো। ইশরাত আমাকে জানিয়েছে মিরপুর থেকে নতুন কিছু শোনানোর জন্য স্বাগতম। আশরাফুল ইসলাম নতুন বন্ধু, মোস্ট ওয়েলকাম। নারায়ণগঞ্জ থেকে জয়নাল নতুন বন্ধু আরেকজন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যে চিঠিপত্রের কথা বারবার বলেছি, এখন কিছু চিঠিপত্র না পড়লেই না, একটু বইটা নিয়ে নেই। আচ্ছা, জীবনানন্দ দাশের লেখা চিঠিপত্র, এবং যে বইটা থেকে পড়বো এটা হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের সম্পাদনায়, আরেকজন বিখ্যাত ব্যক্তির সম্পাদনায়। আর প্রথম যে চিঠিটা পড়বো, একবার গেস করুন তো জীবনানন্দ দাশ কাকে লিখেছিলেন এই চিঠিটা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা। একটাবার ভাবুন, জীবনানন্দ চিঠি লিখছেন রবীন্দ্রনাথকে, মানে এক মহাপুরুষ আরেকজন মহাপুরুষকে চিঠি লিখছেন। এইটুকুই তো আসলে শিহরণ জাগানোর জন্য এনাফ, মানে চিঠি পড়ার আগেই। আচ্ছা, তার আগে একটা জীবনানন্দের একটা লাইন পড়ি, মানে কবিতা নিয়ে তার একটা ভাবনা। কবিতা ও কঙ্কাবতী প্রবন্ধে জীবনানন্দ এটা লিখেছিলেন, সেটা হচ্ছে আমি জানি
কবিতা, এমনকি যাকে মরমী কবিতা বলা হয়, কিছুই মানব জীবনের বাস্তব অভিজ্ঞতাহীন কোনো শূন্যের জিনিস নয়। খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য। আচ্ছা, আমরা মূল চিঠিতে চলে যাই। এটা হচ্ছে জীবনানন্দ লিখেছিলেন রবীন্দ্রনাথকে। কই গেল চিঠি? তবে কি আমি ভুল বই হাতে তুলে নিয়েছি? ইয়েস, আরেকটা বই। এটা হচ্ছে আরেকটা বই থেকে, দুইটা বই এলোমেলো হয়ে গেছে। এটা লিখেছিলেন বাংলা 1335 সনের 3রা পৌষ। কলকাতার হ্যারিসন রোডে থাকতেন তখন জীবনানন্দ, এবং রবীন্দ্রনাথকে লেখা চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি অংশবিশেষ সম্পাদনা করে। শ্রীচরণ ইস্যু, আপনার স্নেহাশিস লাভ করে অন্তরিপূর্ণ হয়ে উঠেছে। আজকালকার বাংলাদেশের নবীন লেখকদের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে তাদের মাথার উপরে স্পষ্ট সূর্যালোকের মতো আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীকে তারা পেয়েছে। এত বড় দানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে যতখানি গভীর নিষ্ঠার দরকার, দেবতা পূজারীকে কখনো তার থেকে বঞ্চিত করেন না। কিন্তু এ দানকে ধারণ করতে হলে যে শক্তির প্রয়োজন, তারই অভাব অনুভব করছি। অক্ষম হলেও শক্তির পূজা করা এবং শক্তির আশীর্বাদ ভিক্ষা করা আমার জীবনের সবচেয়ে বড় সাধনা। আর আমার জীবনের আকিঞ্চন সেই আরাধ্য শক্তি ও সেই কল্যাণময় শান্তির উৎসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। আশা করি এর থেকে আমি বঞ্চিত হব না। পত্রে আপনি যে কথা উল্লেখ করেছেন সেই সম্পর্কে দু একটি প্রশ্ন মনে আসছে। অনেক উঁচু জাতের রচনার ভেতর দুঃখ বা আনন্দের একটা তুমুল তাড়না দেখতে পাই। কবি কখনো আকাশের সপ্তর্ষিকে আলিঙ্গন করবার জন্য উৎসাহে উন্মুখ হয়ে ওঠেন। পাতালের অন্ধকারে বিষ জর্জর হয়ে কখনো তিনি ঘুরতে থাকেন। কিন্তু এই বিষ বা অন্ধকারের মধ্যে কিংবা এই জ্যোতির্লোকের উৎসের ভেতরেও প্রশান্তি যে খুব পরিস্ফুট হয়ে উঠেছে তা তো মনে হয় না। এরপরে শেলি এবং কিটস, দান্তে এদের কবিতা নিয়ে কিছু বলেছেন জীবনানন্দ। আমি সেটা বাদ দিয়ে আবার নন্দন তত্ত্ব নিয়ে তার কিছু কথায় চলে যাচ্ছি সেই চিঠির ভেতরেই। সকল বৈচিত্র্যের মতো সুর বৈচিত্র্যও আছে সৃষ্টির ভেতর। কোনো একটা বিশেষ ছন্দ বা সুর অন্য সমস্ত সুর বা ছন্দের চেয়ে বেশি করে স্থায়ী স্থান কি করে দাবি করতে পারে? আকাশের নীল রং, পৃথিবীর সবুজ রং, আলোর শ্বেত রং কিংবা অন্ধকারের কালো রং, সমস্ত রঙগুলোই একটা আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ আছে। একটি অন্যটির চেয়ে বেশি সুন্দর বা সুচির বলা চলে বলে মনে হচ্ছে না। এই অন্ধকার, এই আলো, আকাশের নীল, পৃথিবীর শ্যামলিমা সবই তো সুচির, সুন্দর। সৌন্দর্য চিরত্বের বিচার তাই একটু অন্য ধরনের বলে মনে হয়। ঘড়ির কাগজের সবুজ, নীল, সাদা বা কালো রং যখন পৃথিবী, আকাশ, প্রবর্ণের সৌন্দর্য ও স্থায়িত্বের দাবি করে বসে, তখন আর কোনো প্রসঙ্গের প্রয়োজন থাকে না। আমার তাই মনে হয় রচনার ভেতর যদি সত্যিকার সৃষ্টির মর্যাদা থাকে, তাহলে তার ভেতরকার বিশিষ্ট সুরের প্রশ্নটি হয়তো অবহেলা করাও যেতে পারে। শান্তি বা সেরেনিটির সুরে কবিতা বেঁধেও সত্যিকারের সৃষ্টির প্রেরণার অভাব থাকলে হয়তো তাও নিষ্ফল হয়ে যায়। বিটোফেনের কোনো কোনো সিম্ফনি বা সোনাটার ভেতর অশান্তি রয়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু আজও তো টিকে আছে, চিরকালই থাকবে টিকে। তাতে সত্যিকারের সৃষ্টির প্রেরণা ও মর্যাদা ছিল বলে আমার যা মনে হয়েছে তাই আপনাকে জানিয়েছি। আপনার অন্তর্লোকের আলোপাতে আমার ত্রুটি ও অক্ষমতাকে মার্জিত করে নেবেন আশা করি। আপনার কুশল প্রার্থনীয়। আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। প্রণত, শ্রী জীবনানন্দ। এটা হচ্ছে জীবনানন্দর লেখা রবীন্দ্রনাথকে একটা চিঠি, এবং এই কবির চিঠির আসলে বিষয়বস্তু ছিল নন্দন তত্ত্ব নিয়ে বা আসলে সৃষ্টির সার্থকতা নিয়ে, সাহিত্যের সার্থকতা নিয়ে দুজনের মধ্যে প্রায়ই এরকম কথাবার্তা হতো, এবং রবীন্দ্রনাথের একটা অভিমত ছিল। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের সাথে জীবনানন্দের প্রায় মতের মিল হতো না, দুজনে ভিন্ন মত পোষণ করতেন। নন্দন তত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথের একটা মত ছিল এরকম যে চিঠি শেষ দিকে আমরা এসে যেটা দেখতে পাই যে একটা স্নিগ্ধতা, একটা সোনাটা বা ওই যে জীবনানন্দের ভাষায় সেরেনিটি, সেটা থাকতে হবে, একটা রচনা মাধুর্য, একটা স্নিগ্ধতা, শীতল একটা এরকম আভা। কিন্তু জীবনানন্দ তার উল্টো মত পোষণ করেছেন। তিনি লিখেছেন যে বিটোফেনের অনেক সুরের ভেতরে অনেক যুদ্ধের বা বিদ্রোহের অশান্তি এবং ভেতরে আগুন ঝলসানো ছিল, কিন্তু সেগুলো তো 700 বছর ধরে টিকে থাকবে, তার ভেতরে একটা অন্যরকম সৌন্দর্য ছিল বলে। তো এটা নিয়ে একটু দুজনের মধ্যে মত পার্থক্য। আরেকটা চিঠি পড়ি, এটা হচ্ছে, এই চিঠিটা খুবই তাৎপর্যপূর্ণ এবং একটু জীবনানন্দের ভক্তদের জন্য একটু বেদনার। আচ্ছা, আমি চিঠিটা একটু পড়ি। এটাও রবীন্দ্রনাথকে লেখা, জীবনানন্দের। বাংলা 1337 সালের 5ই আষাঢ় তিনি এই কবিতাটা লিখেছেন। আর একটু পড়ে শোনাই। শ্রীচরণ ইস্যু, আপনি আধুনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি ও মনীষী, আপনি মহামানব।
আপনার সাহিত্য সৃষ্টি ও জীবন পৃথিবীর ইতিহাসে এক গভীর বিস্ময় ও গরিমার জিনিস। জার্মান সাহিত্যে গেটে, ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারের যে স্থান আমাদের দেশের সাহিত্যের ইতিহাসে, আপনার সেই সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা। এ যুগের বাঙালির ও বিশেষ করে বাঙালি যুবকের সবচেয়ে বেশি গৌরব ও আনন্দ এই যে আপনার অনন্য সাধারণ প্রতিভা ও জীবনের নিত্য নূতন দীপ্তি তার সম্মুখে রয়ে গেছে। আমি একজন বাঙালি যুবক, মাঝে মাঝে কবিতা লিখি। অনেকবার দেখেছি আপনাকে, তারপর ভিড়ের ভিতর হারিয়ে গেছি। আমার নিজের জীবনের তুচ্ছতা ও আপনার বিরাট প্রদীপ্তি সবসময় মাঝখানে কেমন একটি ব্যবধান রেখে গেছে। আমি তা লঙ্ঘন করতে পারিনি। আজ যদি সেন্ট পল কিংবা খ্রিস্ট অথবা গৌতম বুদ্ধ পৃথিবীতে ফিরে আসেন আবার, তাহলে ভিড়ে চাপা পড়ে তাদের সঙ্গে দেখা করে আসবো হয়তো, কিন্তু তারপর তারা আমাকে ভিড়ের মানুষ বলে বুঝে নেবেন। প্রায় 9 বছর আগে আমি আমার প্রথম কবিতার বই একখানা আপনাকে পাঠিয়েছিলাম। সেই বই পেয়ে আপনি আমাকে চিঠি লিখেছিলেন। চিঠিখানা আমার মূল্যবান সম্পদের ভিতর একটি। তখন আমি কলকাতায় কোনো কলেজের ইংরেজির অধ্যাপক ছিলাম। তারপর বাংলাদেশ ও এদেশের বাইরে নানা কলেজে ঘুরে এই 3 বছর হলো বরিশালে ব্রজমোহন কলেজে অধ্যাপনা করছি। প্রায় 8-10 বছর আগে রচিত কবিতা কুড়িয়ে এবার আরেকখানা বই বার করলাম। এই বইখানা আপনাকে উৎসর্গ করতে পারিনি। এই একটি লজ্জা ও দুঃখ আমার রয়ে গেল। যতদূর শীঘ্র সম্ভব এই অপরাধ থেকে আমি নিজেকে মুক্ত করে নেব। আমার এই বই, এই ধূসর পাণ্ডুলিপি আপনাকে পাঠালাম একখানা। মাঝে মাঝে ছাপার ভুল আছে, আরও ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু তবুও আমার মনে হয় বইয়ের কবিতাগুলোর একটা নিজস্ব সোল রয়েছে। সাহিত্যের বিষয়বস্তু চিরন্তন, কিন্তু প্রকাশের বৈশিষ্ট্য বিশেষ বিশেষ রূপের জন্ম দেয়। কোনো কোনো রূপ, যেমন রবীন্দ্র কাব্য, ওয়ার্ডসওয়ার্থ বা শেলির কবিতা অথবা ওয়ার্ডসওয়ার্থের রচনা অনবদ্য হয়ে থাকে। সে যা হোক, নিজের কবিতা অথবা অন্য কোনো কবিতার সমালোচনা নিয়ে আজ আমি উপস্থিত হতে চাই না। কালিদাস তার মেঘদূতে বলেছিলেন, শ্রেষ্ঠ জনের কাছে দাবি জানাতে হয়, তারা মানুষের আন্তরিক দাবির সম্মান রক্ষা করেন। আমিও আজ একটা মস্ত দাবি নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আপনি যদি একটু সময় করে এই বইটা পড়ে দেখেন ও তারপর বিশদভাবে আমাকে একখানা চিঠি লেখেন, তাহলে আমি খুব উপকৃত বোধ করব। বিস্তৃতভাবে আলোচনা করবার জন্য আপনাকে অনুরোধ করলাম বলে ক্ষমা করবেন, কিন্তু আগেই বলেছি আমার আজকের দাবিটা খুব মস্ত বড় এবং সবচেয়ে মহৎ জনের কাছে। আপনার সর্বাঙ্গীন কুশল প্রার্থনা করি আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। ইতি স্নেহাকাঙ্ক্ষী জীবনানন্দ। সো বন্ধুরা, দুটো চিঠি পড়লাম জীবনানন্দ দাশের লেখা রবীন্দ্রনাথকে, এবং দুটো চিঠির ভেতরে সবচেয়ে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আসলে কি অসাধারণ ভক্তি এবং শ্রদ্ধা এই মানুষটার প্রতি ছিল জীবনানন্দ দাশের, এবং কি অপরিসীম ভালোবাসা ব্যক্ত করেছেন তার প্রতি। একেবারে মহিরুহ এবং সত্যিকারের আশ্রয়স্থল হিসেবে পরিগণিত করেছেন রবীন্দ্রনাথকে জীবনানন্দ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, প্রথমে আমরা প্রথমটাতে দুজনের মত পার্থক্যের কথা জানতে পারি নন্দন তত্ত্ব নিয়ে, এবং দ্বিতীয় চিঠি থেকে আমরা জানতে পারি জীবনানন্দ তার দুটো বই, একটা প্রথমটা হচ্ছে ঝরা পালক এবং তার পরেটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। এই দুটো বই প্রকাশের পরে দুটোরই এক কপি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন মতামতের জন্য। তো ঝরা পালক যেটা প্রথম বই, সেটা পাঠানোর পরে জীবনানন্দ একটা চিঠির উত্তরে রবীন্দ্রনাথ একটা চিঠি লিখেছিলেন। সেখানে অবশ্য তিনি খুব একটা ভালো কিছু বলেননি জীবনানন্দকে। একটা জীবনানন্দ রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে এরকম একটা লাইন ছিল যে, শব্দ লইয়া তোমার এত জবরদস্তি কেন। এটা ছিল তার রবীন্দ্রনাথের মন্তব্য। তারপরও জীবনানন্দের কাছে সেটা অনেক বড় একটা পাওনা যে নোবেল বিজয়ী এত বিশ্বখ্যাত একজন কবি, তার প্রথম তরুণ একজন কবির প্রথম বই প্রকাশ, এটা মাথায় রাখতে হবে। জীবনানন্দ তখন একেবারেই অখ্যাত এবং মাত্র তরুণ একজন কবি, নতুন নতুন লিখছেন, এরকম একজন কবি, একেবারেই আহামরি কিছুই না। তো তেমন একজন মানুষের চিঠি পেয়ে আবার উত্তর দিয়েছেন এবং মতামত জানিয়েছেন, এটাই ছিল জীবনানন্দের জন্য অনেক বড় একটা পাওয়া, সমালোচনা যেমনই হোক না কেন। এর 8 বছর পরে যখন জীবনানন্দ এই দ্বিতীয় বই, অবশ্য প্রথমটা ঝরা পালককে আমরা ঠিক এখন সত্যিকারের জীবনানন্দকে খুঁজে পাই না, তার মৌলিক দিকটা ফুটে ওঠেনি, কিন্তু দ্বিতীয় বই যেটা ধূসর পাণ্ডুলিপি, সেটা আমার কাছে মনে হয় জীবনানন্দের অন্যতম শ্রেষ্ঠ বই, এবং এখানেই জীবনানন্দ তার নিজের জাতকে চিনিয়েছেন এবং এক ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন বাংলার কাব্যজগতে জীবনানন্দ এই বইটা দিয়ে, ধূসর পাণ্ডুলিপি। তো সেই বইটা অনেক আশা নিয়ে জীবনানন্দ যখন পাঠালেন, এই যে চিঠিটা আমরা পড়লাম এটা হচ্ছে সেই চিঠি। ধূসর পাণ্ডুলিপি পাঠানোর সাথে, এক কপি পাঠানোর সাথে যে চিঠিটা ছিল সেটা আমি পড়লাম একটু আগে। দুঃখের বিষয়, এই বই পাওয়ার পরে, এই চিঠি পাওয়ার পরে রবীন্দ্রনাথ কখনোই কোনো উত্তর দেননি এবং তার মতামতগুলো জানাননি, এবং এটা একটা প্রচণ্ড দুঃখ জীবনানন্দের সবসময় ছিল, এবং এই দুঃখটা আমৃত্যু ছিল যে অনেক আশা নিয়ে উনি ধূসর পাণ্ডুলিপির একটা কপি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কিছুই লিখলেন না, কিছুই বললেন না। তার একটুখানি এক লাইন মন্তব্য বা একটু
একটা এক লাইনের চিঠি হলেও সেটা অনেক বেশি হয়তো ইন্সপায়ার করতো জীবনানন্দকে, এবং এই দুঃখটা তো সবসময় ছিল। এবং পরবর্তীতে জীবনানন্দ দাশের একটা গল্প ছিল শেষ বয়সের ভালোবাসা, এবং সেখানে একটা স্যাটায়ার করেছেন রবীন্দ্রনাথকে। এবং রবীন্দ্রনাথের একটা পরবর্তীকালে আরও পরবর্তীতে রবীন্দ্রনাথের একটা অভ্যাস হয়েছিল যে যে কেউ তার কাছে বই পাঠালেই সেটা যত আখ্যাত হোকই না কেন, যে যদি রবীন্দ্রনাথকে পাঠাতেন বা উৎসর্গ করতেন, তিনি কবিতা যেমনই হোক, বই যে মানেই হোক না কেন, যত ভালোই হোক বা যত বাজেই হোক, কিছু না কিছু লিখে দিতেন, ভূমিকা হিসেবে, উৎসর্গ পাতায় বা মুখবন্ধ হিসেবে কিছু লিখে দিতেন। তো এটা নিয়ে খুব আফসোস ছিল জীবনানন্দের যে সবাইকেই তিনি লিখলেন, কিন্তু আমার সেই ধূসর পাণ্ডুলিপি যেটা এত স্বপ্ন নিয়ে পাঠালাম তার জন্য কিছুই লিখলেন না তিনি, একটা লাইনও না আমার জন্য। এই দুঃখবোধটা তো সবসময় ছিল। সে যাই হোক, এবং এরকম আরও অনেক ইন্টারেস্টিং বিষয় আমরা নিশ্চয়ই এই চিঠিপত্রগুলো থেকে জানতে পারবো, সেটা পুরো শো জুড়েই থাকবে, আর তার পাশাপাশি কবিতাও থাকবে। আপনি বোর ফিল করলে আমাকে এখনই বলে দিন, এখানে স্টপ করে দেবো। আর যদি বলেন এনজয় করছেন সেটাও বলুন, তাহলে আমি কন্টিনিউ করবো। আপাতত গানে চলে যাচ্ছে। আর এসএমএস করার নিয়মটা মনে করে দিই, যদি কিছু লিখতে চান আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তাহলে আমরা একটু চাঁদের জগৎ থেকে ঘুরে আসি। সাথী থাকুন, একটু পরে ফিরছি। থমকে সময় তবুও আবেগ ছুঁয়ে যায়, কোনো এক প্রেমিকের তরে তোমার অন্তরে ভালোবাসা আছে, কোনো এক প্রণয়ের কাছে একদিন দেখেছি তোমারে, যে ভালোবেসেছে কত ভালোবাসা দেখাতে সে পারে, জেনেছি সেদিন। তারপর ফসল ঝরিয়া গেছে কতবার, কতবার ঝরে গেছে তৃণ মাটির উপরে, তবু জানি কোনো এক প্রেমিকের তরে তোমার অন্তরে ভালোবাসা আছে, কোনো এক প্রণয়ীর কাছে একদিন দেখেছি তোমারে, যে ভালোবেসেছে কত ভালোবাসা দেখাতে সে পারে, সেদিন। যেতে হবে বলে তুমি গেছো চলে, দূরে গেছো সরে, যেতে হবে তাই আমি হাতখানা ধরে তোমারে আনিনি ডেকে কাছে। একদিন তবু মনে আছে তুমি এসেছিলে, আমারে বাসনি ভালো সেই দিনও জানি আমি, কিন্তু তুমি ভালোবেসেছিলে তোমার ভিতরে যেই নারী আছে তারে, জানিয়াছি কত ভালোবাসিতে সে পারে। আমারে বাসনি তুমি ভালো, কিন্তু সেই নারী আজও সেও কি ফুরালো তোমার অন্তরে? প্রেমিকের তরে যেই ভালোবাসা দিতে পারে শুধু প্রণয়িনী, পাব না তা, কিন্তু এক মানুষিরে চিনি, অকাজ কাজের মাঝে মানুষের পাশে বারবার আসে। আমারে বাসনি তুমি ভালো, কিন্তু সে মানুষই আজও সেও কি হারালো? একদিন এসেছিলে নক্ষত্রের তলে, পৃথিবীর প্রণয়িনী যেই কথা বলে প্রেমিকের কানে কানে, আকাশ একাকী শোনে যাহা, বলেছিলে তাকি সেই রাত্রে ঢুলে ঢুলে এসে। জানি তুমি ভালোবেসে সেই দিন আসো নাই, আজ তুমি চলে আসো যদি, ভালোবাসা বুকে লয়ে আসিবে না জানি আমি। তবু এই পৃথিবীর নদী আর এই নক্ষত্র আকাশ, অন্ধকার রাত্রির নিঃশ্বাস চাহিছে তোমারে। আমারে বাসনি ভালো, তবু আজ ফসলের ভারে নতুন ধানের গন্ধে উঠিয়াছি ফলে, নবীন প্রণয়ী আমি পৃথিবীর কোলে চেয়ে আছি আসিবে কখন। ঈশানের মেঘের মতন আসিছে সময়, তাহারি গম্ভীর গান শুনি আমি, তোমার গানের শব্দ নয়। বন্ধুরা শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন। সেখানে শুনছেন এই মধ্যরাতের নির্ঘুম বন্ধু, মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আর স্পেশাল একটা আয়োজন আজকে আমরা করার প্রয়াস পাচ্ছি, যার নাম দিয়েছি আমি 7টি তারার মিট, জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থের নামে। আর এর মাধ্যমে, এবং নিশ্চয়ই এর মাধ্যমে বুঝতে পারছেন যে আজকে শুধু জীবনানন্দ দাসময় একটা শো হবে, এবং জীবনানন্দের কবিতা পড়ছি আর তার লেখা চিঠিপত্র, যেটা কখনোই আগে পড়া হয়নি। জীবনানন্দ দাশের কবিতা, গল্প, উপন্যাস পড়া হয়েছে নিশ্চয়ই অনেকেরই, কিন্তু তার লেখা চিঠিপত্রগুলো, এবং আমার কাছে এই বিষয়টা সবসময় খুব ইন্টারেস্টিং লাগে যে খুব বিখ্যাত মানুষেরা তাদের চিঠিপত্রগুলো আসলে কেমন হয়, কারণ ব্যক্তিগত ডায়েরি এবং চিঠিপত্রে আসলে সেই ব্যক্তি মানুষ
মানুষটার সন্ধান থাকে, যেটা হয়তো জানার জন্য আমাদের সবার একটা প্রবল তৃষা থাকে, একটা কৌতূহল থাকে। তো চিঠিপত্র আর ডায়েরির মাধ্যমে সেই তৃষ্ণাটা কিছুটা হলেও মেটে, এবং এজন্য যখনই বইমেলা বা কোনো বইয়ের দোকানে আমি এরকম বিখ্যাত কোনো ব্যক্তির ডায়েরি অথবা চিঠিপত্রের সংকলন পাই, সেটা কিন্তু আর এক মুহূর্ত দেরি করি না। তো আজকে জীবনানন্দ দাশের দুটো বই এনেছি আমি, চিঠিপত্রের সংকলন আর সেই সাথে কবিতার বই তো আছেই, এবং সেগুলো থেকে আমরা ব্যক্তি জীবনানন্দ এবং কবি জীবনানন্দের অনেক নানামুখী বৈচিত্র্যময় প্রকাশ পাবো হয়তো। এবং এরকমই একটা শো আজকে হবে, এবং যারা FM লাইব্রেরির অনেক রিকোয়েস্ট করেন, আশা করছি আজকের শোটা স্পেশালি তাদের জন্য অনেক এনজয় করবেন আশা করছি। আর পাশাপাশি গান তো থাকবে, এবং প্রত্যেকটা শোতে যা থাকে আপনার মনের কথা, আপনার যে কোনো ভাবনা, সেটা কবিতা নিয়ে হতে হবে এমন না, আপনার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ সবই উঠে আসতে পারে, যে কোনো কিছু আমাকে লিখতে পারেন। সেজন্য ছোট্ট একটা SMS করতে হবে আমাকে, এবং SMS করার ওয়েটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, এবং তারপর আপনার নাম, ঠিকানা এবং কথাবার্তা যা খুশি তাই লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। ওয়ারফেজের পূর্ণতা গানটা আমরা শুনলাম কিছুক্ষণ আগে, এবং তার আগে ছিল অর্ণবের একটা গান চাঁদ আইসক্রিম সিনেমা থেকে, এবং আমাকে অনেক বন্ধু লিখেছেন, একটু কয়েকটা SMS পড়া যাক তাদের। আমাকে লিখেছিলেন মাহির বসুন্ধরা থেকে, কবিতা ভালো লাগছে তার। রাশেদা আমাকে জানিয়েছেন অদ্ভুত আধার এক আশা অনুমিতি পাখি, এই কবিতাগুলো শোনানোর জন্য। বনশ্রীর রহিম SMS পাঠিয়েছেন কুমিল্লার সাথে, লিখেছেন যে নতুন বন্ধু ভালো লাগছে কবিতা। এবং ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন কখনো ছিল দিবা স্বপ্নের কত নেশা, রাতের স্বপ্নে জীবনের ছোট আশা, যেথায় নিথর ইচ্ছের কাছে আসা, তবুও আন মনে সেই স্বপ্নেই বাসা। খাসা, SMS-টাও খাসা। তাহমিনা লিখেছেন তেজগা থেকে, দুজনের মধ্যে পার্থক্য ছিল বলেই আমরা দুই ধারার কবিতা পেয়েছি। এবং হ্যাঁ, রবীন্দ্রনাথ আর জীবনানন্দের যেটা মতো পার্থক্য সেটা নিয়ে লিখেছেন তিনি, এনজয় করছেন। আবহমান কবিতাটা শুনতে চান। খিলগা রিক আমাকে জানিয়েছেন ফার্স্ট টাইম তিনি শুনছেন আমাকে, এবং সাহিত্যের ভক্ত তিনি, তাই এনজয় করছেন এই শোটা। ভার্সালিন লিঙ্ক রোড থেকে জানিয়েছেন জীবনানন্দ দাশের কবিতার তার কাছে একটু কঠিন মনে হয়, একবারে বোঝা যায় না। সব গত সপ্তাহে ধূসর পাণ্ডুলিপি পড়লেন, মাথার উপর দিয়ে গেছে তার। এইখানে একটা কথা আমি বলি, গত সপ্তাহে আমার এক বন্ধুকে এটা বলছিলাম, এটা শোতে আরেকবার বলি। আমি জীবনানন্দ দাশের কবিতা আসলে ভালোভাবে পড়া শুরু করি ক্লাস 9-এ পড়ার সময়। হ্যাঁ, এটা একটু প্রি ম্যাচিউর স্টেজ জীবনানন্দের কবিতার জন্য। ক্লাস 9টা আসলে অনেক বেশি আর্লি। এটা এই জন্য আমি বলছি যে তারপরও আমি কেন ওই সময়টাতেই জীবনানন্দ দাশের কবিতার প্রেমে পড়েছিলাম সেটা আমি একটু বুঝিয়ে বলি। জীবনানন্দের কবিতা পড়া শুরু করি ক্লাস 9-এ, আর ক্লাস 10-এ পড়লাম ধূসর পাণ্ডুলিপি, এবং ওই মাল্যবান যে তার একটা উপন্যাস, সেটাও ক্লাস 10-এ বসেই পড়লাম। তারপরে বনলতা সেনটা, আচ্ছা 9-এ ভুল বলেছি, 9-এ আমি পড়া না, ক্লাস 8-এ আমি ফার্স্ট জীবনানন্দ পড়া স্টার্ট করি রূপসী বনলতা সেন কাব্যগ্রন্থের মাধ্যমে। এটা ঘটনাটা হচ্ছে যে একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বইটা আমি প্রাইজ পেয়েছিলাম। তো প্রথমে যখন আমি ধরুন ক্লাস 8-এর একটা ছাত্রের কাছে জীবনানন্দ দাশের বনলতা সেন কয়েকটা পৃষ্ঠা পড়ার পর একটু দুর্বোধ্য এবং কঠিন মনে হবার কথা আমারও হয়েছিল। আমি তখন যারা আয়োজন করেছিলেন প্রতিযোগিতাটা, যেটা আমি ওই প্রাইজটা পেয়েছিলাম, তো তারা আমার পরিচিত ছিলেন। আমি পরের দিনই দৌড়ে গেলাম যে এটা কি বই দিয়েছেন, এটা তো কিছুই বুঝি না আগামাথা, এই কবিতা টবিতা বাদ দিয়ে আমাকে একটা গল্পের বইটা দেখেন, কিছু দিতে পারেন কিনা, এরকম একটা আবদার নিয়ে গেলাম তাদের কাছে। তো তারা বললেন যে ভাইয়া আসলে তো বই এটাই ছিল, অন্য কিছু দিতে পারছি না, তুমি পড়ো চেষ্টা করো, বুঝতে পারবে, ভালো লাগবে। হ্যাঁ, এটা বলে ওই 9-6 বুঝিয়ে কবিতাটাই আমাকে, বইটাই আমাকে দিয়ে দিলেন। তো আমিও কি আর করা, ওখান থেকে কিছু কবিতা টুকটাক পড়ার চেষ্টা করলাম, কিন্তু অনেক কিছুই বুঝি না, অনেক কিছু মাথার উপর দিয়ে যায়। এইটার অভিজ্ঞতা ছিল এরকম। এরপরে 9-এ উঠে আসলে বলা যায় যে আসলে প্রেমে পড়ে একটু একটু করে শুরু। ওই বয়সটা আসলে প্রেমে পড়েনি। তো আমি বলছি কাব্যপ্রেমের কথা। ক্লাস 10-এ বসে তো রূপসী বাংলা বইটা কিনলাম, এবং মাল্যবানটাও ক্লাস 10-এ বসে পড়া। এবং এই অভিজ্ঞতাটা আমি এই জন্য বলছি যে ওই সময়টা আসলে জীবনানন্দ দাশের কবিতার অনেক কিছুই বুঝতাম না, বলা যায় 95 ভাগ বা 90 ভাগই বুঝতাম না, বা হয়তো আরো বেশি বুঝতাম না, কিছুই বুঝতাম না, এমন হতে পারে। কিন্তু তারপরও যে প্রেমে পড়াটা এইভাবে, যে জীবনানন্দ দাশের কবিতার সবচেয়ে বড় সৌন্দর্য যেটা, যে আপনি কিছু বোঝার দরকার নেই, এবং কি বোঝাতে চেয়েছেন কবি তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। আসল মিনিং কি তাও হয়তো আপনি কিছুই বুঝলেন না, একদম উল্টোটাই হয়তো বুঝলেন, তাতেও কিছু যায় আসে না। জীবনানন্দের কবিতার একটা অদ্ভুত সৌন্দর্য এটা, এই যে তার শব্দগুলো এক একটা সঙ্গীতের মূর্ছনার ধ্বনির মতো, বা সেই রাগের মতো, বা গ্রামারের মতো, বা স্কেলের মতো, এবং সেই ধ্বনিগুলো মিলে একটা অদ্ভুত মূর্ছনার এমনভাবে জাদু তৈরি করবে, একটা ঐন্দ্রজালিক আবহ তৈরি করবে, যে আপনি হয়তো তার অর্থটা কিছু না বুঝেও পরপর সাজানো সেই শব্দগুলো পড়ে গেলে একটা অদ্ভুত দোতনা কাজ করবে, একটা অনুরণন জাগবে অন্যরকম আপনার বোধের গভীরে অথবা চেতনার গভীরে। এবং হয়তো এমন হতে পারে না যে মাঝে মাঝে আমরা খুব বিদেশি ভাষার কোনো গান শুনি, হয়তো কোনো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কোনো গান শুনছেন আপনি, অর্থ কিছুই বুঝতে পারছেন না, কিন্তু সেই অদ্ভুত মিউজিক্যাল সৌন্দর্য বা সেই সুরের মায়াবী চন্দ্রালোকে আপনি হারিয়ে গেলেন অর্থ না বুঝেই, এবং আপনাকে একেবারেই হৃদয় ছুঁয়ে গেল। এরকম নিশ্চয়ই অনেকবারই হয়েছে।
তো জীবনানন্দের কবিতাও সেরকম হয়, অর্থ না বুঝলেও দেখবেন একটা মায়াবী ঋণী চিনি কোথায় যেন খেলা করছে, কি একটা উদাস ভাব যেন আপনার ভেতরে জাগিয়ে তুলবে, একটা হাহাকার হয়তো জাগবে, একটা ভালো লাগা তৈরি হবে, একটা কোথায় যেন একটু বিষণ্ণ সৌন্দর্যের রেশ রেখে যাবে আপনার অন্তরের কোণে, এবং একটা একটা উদাস, একটা আবেশ, একটা শিহরণ জাগবে, হয়তো একটা প্রবল দুঃখবোধ, যার ভেতরে আবার একটা সৌন্দর্য বোধও থাকবে, আনন্দ আর বেদনা পাশাপাশি চলবে হয়তো, এবং আপনার ব্যক্তিগত জীবনের সাথে হয়তো তার কোনো মিল থাকবে না, তারপরও মনে হবে আহা, যে নারীর কথা বলা হলো সেই নারী হয়তো আমারই পানে চেয়েছিল কোনো এক সময়, হয়তো আমি তার জন্য কাশফুল হাতে নিয়ে কোনো এক ঘাসের দিনে, সবুজের দিনে, বৃষ্টির দিনে অঘ্রাণ প্রান্তরে দাঁড়িয়েছিলাম, এরকম একটা হয়তো আপনাকেই ছুঁয়ে যাবে, মনে হবে সেই মহাজাগতিক ঐন্দ্রজালিক দোতনা আপনারই জন্য হয়তো তৈরি হয়েছিল তার হাত দিয়ে। কিছু না বুঝে এটা হবে, যেমন প্রথমবার যখন পড়লাম ক্লাস 8 বসে সেই লাইনগুলো, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অনেক কিছু না বুঝেও একটা কি এক অদ্ভুত শিহরণ তুলে গেল। তো কোনো কিছু বোঝার দরকার নেই জীবনানন্দের কবিতা, তারপরে দেখবেন যে কি যেন একটা ঋণী খেলে গেল, এটাই হচ্ছে। এবং এটা আমি অন্য কোনো কবির কবিতায় পাইনি, যে জীবনানন্দের কবিতা যতটা পেয়েছি, কিছু না বুঝেই কি এক শিহরণ, আলোড়ন, প্রবল মহাজাগতিক পরাক্রমশালী কি এক অনুরণন জাগিয়ে দিয়ে গেল, তারপর থেকে সবকিছু কেমন যেন উদাসীন লাগবে, এরকম একটা ভাব কাজ করবে। আর সে যাই হোক, আমাদের যেটা করার কথা ছিল সেটা আবার একটু করি। একটা চিঠি পড়ার কথা ছিল, আমি একটা জীবনানন্দের একটা চিঠি পড়ি এখন। এটা হচ্ছে কাকে লেখা? এটা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্তকে লেখা, আরেকজন বিখ্যাত সাহিত্য। এটা হচ্ছে 1926-এর দিকে লেখা, এবং এরকম একটা সময় লেখা। একটু পড়ে শোনাই। প্রিয় বরেশু, আপনার চিঠিখানা পেয়ে খুব খুশি হলাম। আশার এসে ফিরে যাচ্ছে, কিন্তু বর্ষণের কোনো লক্ষণই দেখছি নে। মাঝে মাঝে নিতান্ত নীলোৎপল পত্রকাভিন্তি, কচিত প্রভিন্না রঞ্জন রাশির সৈন্যই ভই, মেঘমালা দূর দিগন্তে ভরে ফেলে চোখের চাতককে দুদণ্ডে তৃপ্তি দিয়ে যাচ্ছে। তারপরে আবার আকাশের সেরুলিয়ান ভ্যাকেন্সি, ডাক পাখির চিৎকার, গাংচিল শালিখের পাখার ঝটফট, মৌমাছির গঞ্জরণ উদাস অলস নিরালা দুপুরটাকে আরো নিবিড়ভাবে জমিয়ে তুলছে। চারদিকে সবুজ বনশ্রী, মাথার উপর সফেদা মেঘের শাড়ি, বাজ পাখির চক্কর আর কান্না। মনে হচ্ছে যেন মরুভূমির সবজি বাগের ভেতরে বসে আছি। দূরে দূরে তাতার দস্যুর হুল্লোড়। আমার তুরানি প্রিয়াকে কখন যে কোথায় হারিয়ে ফেলেছি। হঠাৎ কোত্থেকে কত কি তাগিদ এসে আমাকে ছিনিয়ে নিয়ে যায় একেবারে বেসামাল বিস্মাল্লার ভিড়ে। সারাটা দিন, অনেকখানি রাত, জোয়ার ভাটায় হাবুডুবু। গেল ফাল্গুন মাসে সে যে আপনার ছোট্ট চিঠিখানা পেয়েছিলাম, সে কথা প্রায়ই আমার মনে পড়ে। তখন থেকেই বুঝেছি বিধাতার কৃপা আমার উপর আছে। আমি সারাটা জীবন এমনতর জিনিসই চেয়েছিলাম। চট করে যে মিলে যাবে সেরকম ভরসা বড় একটা ছিল না, কিন্তু শুরুতেই পেয়ে গেলাম। ছাড়ছি নে। এই জিনিসটাকে স্মৃতির মণি মঞ্জুষার ভেতরেই আটকে রাখবার মতো উদাসী আমি নই। বেদান্তের দেশে জন্মেও কায়াকে ছায়া বলা তো দূরের কথা, ছায়ার ভেতরেই আমি কায়াকে ফুটিয়ে তুলতে চাই। স্পষ্ট হদিশ পাচ্ছি আমার এই টিমটিমে কবি জীবনটি দপ করেই নিভে যাবে। যাকে আফসোস কিসের, আপনাদের নবনব সৃষ্টির রোশনায়ের ভেতর আলো খুঁজে পাবো তো? আপনাদের সঙ্গে সঙ্গে চলবার আনন্দ থেকে বঞ্চিত হব না তো? সেই তো সমস্ত। আমার হাতে যে বাঁশি ভেঙে যাচ্ছে, গেছে। বন্ধুর মুখে তা অনাহত বেজে চলেছে। আমার মেহেরাবে বাতি নিভে গেল। বন্ধুর অনির্বাণ প্রদীপে পথ দেখে চললুম। এর চেয়ে তৃপ্তির জিনিস আর কি থাকতে পারে? চারদিকে বেদরদির ভিড়। আমরা যে কটি সমান ধর্ম আছি, একটা নিরেট অচ্ছেদ্য মিলন সূত্র দিয়ে আমাদের গ্রথিত করে রাখতে চাই। আমাদের তেমন পয়সা কড়ি নেই বলে জীবনে ক্রিয়েচার কমফোর্টস জিনিসটি হয়তো চিরদিনই আমাদের এড়িয়ে যাবে। একসঙ্গে পথ চলার আনন্দ থেকে আমরা যেন বঞ্চিত না হই। সে পথ যতই পর্ণমলিন, আতপক্লিষ্ট, ব্যত্যাহত হোক না কেন। আরও নানা রকম আলাপ কলকাতায় গিয়ে হবে। কেমন পড়ছেন? ফার্স্ট ক্লাস নেওয়া চাই। কলকাতায় গিয়ে নতুন ঠিকানা আপনাকে সময় মতো জানাবো। আমার প্রীতি সম্ভাষণ গ্রহণ করুন। ইতি, আপনার জীবনানন্দ দাশগুপ্ত। ঠিক তার কবিতার মধ্যে সুন্দর চিঠিগুলো, তাই না? কি অদ্ভুত সুন্দর কিছু লাইন। কাব্যময় একটা চিঠি ছিল। আর একটা জিনিস নিশ্চয়ই চোখে পড়বে, যে কি অদ্ভুত বিনয়ী ছিলেন মানুষটা। মানে যে রবীন্দ্রনাথকে লেখা চিঠি, তারপর অচিন্ত্য কুমার সেনগুপ্তকে লেখা চিঠি, এর ভেতরে
প্রত্যেকটা লাইনে যেন বিনয় ঝরে পড়ছে, নিজেকে অনেক তুচ্ছ ভাবা এবং আরেকজনকে আসলে অনেক মহৎ করে দেখা। তার প্রত্যেকটা চিঠিতেই কিন্তু এটা আমরা খুঁজে পাচ্ছি। খুবই বিনয়ী মানুষ ছিলেন জীবনানন্দ। সে যাই হোক, আমরা আবার গানে চলে যাচ্ছি, একটু পরে ফিরছি এবং সাথী থাকুন ইরাজের, সাথী থাকুন ড্রিমস অ্যাভিনিউ এর স্পেশাল এপিসোড সাতটি তারার টিভিরে। এখন আমরা কি গান শুনবো? আমরা এখন কি গান শুনতে চাই? আমরা এখন যে গানটা শুনতে চাই সেই গানটা হচ্ছে, আগে মনে হয় কখনো প্লে করা হয়নি, সো লেটস এনজয়। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট আজকে, আর শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর সেখানে একটা স্পেশাল কিছু আজকে হচ্ছে, জীবনানন্দ দাশের চিঠিপত্র এবং তার কবিতা নিয়ে একটা ভিন্নধর্মী আয়োজন, যার নাম দিয়েছি সাতটি তারার তিমির। আশা করছি এনজয় করছেন আপনি। এবং কিছুক্ষণ আগে আমরা যে গানটা শুনলাম সেটা দিনারের একটা গান, তুমি কোথায় আছো, যেখানে আছো আমাকে SMS করো। আর এর আগের গানটা ছিল সামিনা চৌধুরী এবং লাকি আখাদের একটা ডুয়েট সং, যেখানেই থাকো দূরে। আর এই মুহূর্তে শুনছেন আমাকে। আর কিছু SMS পড়া যাক। স্বপ্না একজন নতুন বন্ধু আমাদের মোহাম্মদপুরের, অনেকদিন পর সাহিত্যধর্মী একটা পরিবেশনা শুনে তার ভালো লাগছে। সকালে অফিস, তবুও তিনি আছেন, আমরা ধন্য পুলকিত আপনি থাকাতে। জেনিফার আমাকে জানিয়েছেন চিঠিপত্রের কথা শুনে, যেহেতু অনেক চিঠি পড়ছি, যে প্রিয় মানুষের কাছে অনেক আশা নিয়ে লেখা কোনো চিঠির উত্তর না পাওয়া বড় কষ্টের। আমারও আমৃত্যু এমনই কষ্ট থাকবে জীবন বাবুর মতো, বুঝলেন না? আমি বুঝতে পারছি এবং আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পারছি যে আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে। শুধু আপনারা না, এরকম অনেকেই আমার উপরে অভিমান, তীব্র অভিমান নিয়ে থাকেন যে আমি তাদের কারোরই চিঠির উত্তর এখন পর্যন্ত এই অধমের দেওয়া হয়নি। সেই 2007 রেডিওর যাত্রা শুরু করার পর থেকে অসংখ্য শ্রোতা আমাকে অসংখ্য চিঠি দিয়েছেন, এবং অনেকে আবার একটা দ্বিধাদ্বন্দ্বে সংশয়ে ভোগেন যে সেই চিঠিগুলো আমি পড়েছি কিনা। আমি ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিই, ইন্টারেস্টিং অন্তত আমার কাছে না হলেও। সেই শুরু থেকে যত চিঠি আমি এখন পর্যন্ত পেয়েছি শ্রোতাদের, আমি প্রত্যেকটা সংরক্ষণ করার চেষ্টা করেছি এবং আমার কাছে সবগুলো এখনও আছে। সেই 9 বছর আগের চিঠি আমার কাছে আছে, তবে সবগুলো আছে এটা আবার বলছি না, বিকজ বাসা চেঞ্জ করার সময় বিভিন্ন সময় হয়তো কিছু বেহাত হয়েছে। তবে বেশিরভাগ চিঠি আমার কাছে এখনও আছে আমার ব্যক্তিগত সংগ্রহে, কারণ ওটা আমার কাছে অনেক বড় একটা সম্পদ। যে আমি মানে ওই একটা প্রবাদ আছে না, যে ভ্যারেন্ডাও একটা ভাজার জিনিস, আর মানে আলু ভর্তা একটা তর্ক, এরকম কি যেন একটা কথা বলেন। আমিও একটা মানুষ, আবার আমাকেও মানুষজন চিঠি লিখছে, এটা তো এই ক্ষুদ্র জীবনের অনেক বড় একটা পাওয়া। তো সেই চিঠিগুলো, আচ্ছা ফান টান বাদ দিয়ে সিরিয়াসলি বলি যে আমার কাছে এটার মূল্য অনেক, দামও অনেক। এবং আমাকে যদি কেউ একটা শব্দ লেখেন, সেটা আমার কাছে সেও ধার্য এবং আমি মাথায় তুলে রাখবো সারা জীবন। কারণ আমি মনে করি যে ওই একটা শব্দের পেছনে হয়তো অনেক কথা লুকানো ছিল, অনেক কিছু বলার ছিল, অনেক আবেগ ছিল, বা আমি কোন অনাত্মীয় অবান্ধব একজন মানুষ, সেই আমাকে কাছের ভেবে কেউ যদি একটা শব্দও লেখে, একটা দাড়ি কমাও যদি লেখে, আমার কাছে মনে হয় সেটা অমর্যাদা করার কোনো অধিকার আমার নেই। এবং সেগুলো আমার কাছে পরম পূজনীয় এবং শ্রদ্ধেয় একটা ব্যাপার। তাই অনেক চিঠি আমার কাছে এখনও আছে এবং চেষ্টা করি সংগ্রহে রাখতে, যেন কোনোটাই না হারায়। তবে ঠিক তার উল্টো পিঠিয়ে যে ব্যর্থতা, সেটা হচ্ছে কোনো চিঠির উত্তর দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে আসলেই নিদারুণ আলস্য। আমার মতো অলস লোক আপনি হয়তো জীবনের দ্বিতীয়টি দেখবেন না। এবং সেজন্য সেই 9 বছর আগে থেকে যারা লিখেছেন, এই সুযোগে মৌকা মাফিক সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আপনাদের হৃদয় অনেক বড়, আমার মতো ক্ষুদ্র না, তাই নিজ গুণে ক্ষমা করবেন, এটাও জানি। আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই। জীবনানন্দ দাশের চিঠিপত্র নিয়ে কথা হচ্ছিল। এখন কি আমরা চিঠি পড়বো না কবিতা পড়বো? আচ্ছা, চিঠি পড়ি একটা। একটু আগে গান শুনতে শুনতে চিঠির পাতা উল্টাতে খুশিতে আমি তো 10 হাত লাফ দিয়ে উঠলাম। তার কারণ হচ্ছে আমার জন্মস্থান বা আমার হোম টাউন যেটা, সেই পটুয়াখালীও কিন্তু জীবনানন্দ দাশের একটা চিঠিতে খুঁজে পেলাম। আমি তো এরপরে আমার খুশি কে দেখে। এটা হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্তকে লেখা একটা চিঠিতেই ছিল পটুয়াখালীর কথা। কারণটা হচ্ছে ওই সময় অচিন্ত কুমার পটুয়াখালীতে থাকতেন। সেই 1940 জানুয়ারিতে, যে 1947 জুলাই মাসে লেখা একটা চিঠিতে লিখেছেন, পটুয়াখালীতে তুমি অনেকদিন ছিলে, কিন্তু তখন বছরের অধিকাংশ সময় কলকাতায় থাকতাম। তখনকার দিনে আমি বরিশালে থাকলে তোমার সঙ্গে প্রায় দেখা সাক্ষাৎ মেলামেশার যে সুযোগ পাওয়া যেত, তা হারাতে হলো। এটি খুবই খুশি হয়েছি আমি যে আমার জন্মস্থানের নাম তার অন্তত জীবনে একবার হলেও তিনি নিয়েছেন। এটাই এই ভক্তের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো এটা পরে আমার একটা মাথায় প্রশ্ন আসলো, তিনি কি কখনো ওখানে গিয়েছিলেন পটুয়াখালীতে? কারণ বরিশাল থেকে খুব কাছে যেহেতু
পাশাপাশি জেলা আমার মনে হয় যে গেলেও গিয়ে থাকতে পারেন, তবে তো এই মানব জন্ম ধন্য হয়ে গেল যদি গিয়ে থাকেন। আর নাম নিয়েছেন তাই বা কম কি। আচ্ছা, একটা চিঠি পড়ি। চিঠিটা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্তকে প্রচুর চিঠি লিখেছেন তিনি, দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা বেশ ভালো বন্ধুত্ব ছিল। বরিশালের প্রসঙ্গ ঘুরে ফিরে অনেক চিঠিতে আসছে। বিষ্ণু দেখে চিঠি লিখেছেন তিনি। এরপরে আচ্ছা, এখন যে চিঠিটা পড়বো এটা খুব ইন্টারেস্টিং। মানে অনেকেই তো লেখা চিঠি পড়লাম, নিজের মাকে লেখা কিছু চিঠি আমরা পড়ি। জীবনানন্দের মাও কিন্তু বিখ্যাত ছিলেন, কুসুম কুমারী দাস। বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে আমাদের ছোটবেলায় একটা কবিতা সবাই পড়েছে যে আমাদের ছেলে আমাদের ছেলে না আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা কিন্তু জীবনানন্দ দাশের মায়ের লেখা, কুসুম কুমারী দাশের। তিনি এবং ওই সময় সেই আমলে একজন অন্তপুরের একজন বাসিন্দা হয়েও তিনি যে কাব্যজগতের এবং সাহিত্য জগতের খবরাখবর রাখতেন, বই পড়তেন, এটা চিঠিপত্র পড়লেই বোঝা যাবে এবং একটা শ্রদ্ধা থাকবে অবশ্যই। মানে কবি জীবনানন্দ দাশের প্রতিচ্ছবি তো আমরা অনেক জায়গায় পেলাম, কিন্তু ব্যক্তি জীবনের একটু এবার খোঁজ দেওয়া যায়। একেবারেই নিতান্ত ঘরোয়া চিঠি মাকে লেখা, সেখানে অমুকের দাঁত ব্যথা, অমুকের পেট ব্যথা, এসব বিষয় হচ্ছে। কবি জীবনানন্দ এই বিষয়গুলোকে কিভাবে ডিল করতেন এটা জানতে নিশ্চয়ই সবারই মনে একটা কৌতূহল হবে। যেমন মাকে লিখেছেন, শ্রীচরণেষু মা, তোমার চিঠি যথাসময় পেয়েছি। আশা করি সকলেই ঠিক সময় কলকাতায় গিয়ে পৌঁছেছে। বাড়ির সম্পর্কে মোকদ্দমার দিক দিয়ে সুবিধা হয়েছে মনে হয়। জাজকে এসে দেখে গিয়েছিলেন? বাড়ি সম্পর্কে কি অর্ডার হলো জানবার জন্য উৎসুক আছি। জায়গা জমি বাড়ির খবরও কবি জীবনানন্দকে নিতে হচ্ছে। তবে এই দিকটাতে তিনি বরাবরই উদাসীন ছিলেন, বৈষয়িক তিনি একদমই ছিলেন না। আর খুকি ও মঞ্জু বোধ হয় কলকাতা এসেছে। তমলুক থেকে নববর্ষের দিন মঞ্জু যে চিঠি লিখেছে তা পেয়েছি। খুকির শরীর এখন কেমন আছে? তার নাকি দাঁত থেকে ব্লিডিং হয়েছিল খুব বেশি। আশা করি এখন ভালো আছে। আমার খাতা দেখা হয়ে গেছে। আমাদের কলেজ ফার্স্ট কিংবা সেকেন্ড মে বন্ধ হবে। মে মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে অথবা জুনের প্রথমে কলকাতায় যেতে পারি। আশা করি তোমরা সব ভালো আছো। এখানে সব একরকম। আজকাল প্রায়ই বৃষ্টি হচ্ছে। প্রণাম নাও। খুকি হচ্ছে জীবনানন্দ দাশের বোন, আর মঞ্জু হচ্ছে তার মেয়ের নাম। আরেকটা চিঠি পড়ে, এটাও মাকে লেখা। এটা লিখেছিলেন 1954 সালে। 1954তেই তার মৃত্যু হয়। একটু বছরে লেখা এটা, জুলাই মাসে, আর মৃত্যু হয়েছিল অক্টোবরে। লিখেছেন সুচরিতা দাসকে, তার বোন, যার ডাকনাম ছিল খুকি। তো দেখা যাক বোনকে লেখা তার চিঠিটা কেমন। তোমার চিঠি যথাসময় পেয়েছি। আমার খুব গা ব্যথা ও অসুস্থতা হয়েছিল, সেজন্য তোমাকে লিখতে পারিনি। রঞ্জুদের রেজাল্ট বেরিয়ে গেছে। আজকের হিন্দুস্তান স্ট্যান্ডার্ড ও আনন্দবাজারে বেরিয়েছে। রঞ্জু 3rd ডিভিশনে পাশ করেছে। ভেবেছিলাম যে অন্তত 2nd ডিভিশন হবে। এটা বড্ড লজ্জাজনক হলো। ও এত বেশি ফাঁকি দিয়েছে যে কি আর হবে। আইএসসি পড়তে চায়। আইএসসিতে সিট পাওয়া কঠিন। আশুতোষ কলেজে চেষ্টা করে দেখব, কিন্তু আগে গেজেটে বেরিয়ে নিক। তোমাদের স্কুল থেকে বোধহয় এবার সকলেই পাশ করেছে। তোমরা কয়েকদিন এখানে ছিলে, বেশ বাড়ির অ্যাটমসফিয়ার বোধ করছিলাম, বিশেষত সেই অনেক আগের বরিশালের মতন। এখন আবার যেই সেই দিনরাত অমানসিক বকাবকি, বিশেষ করে রঞ্জুকে। রঞ্জু কাল একটা বোচকা নিয়ে তমলুক রওনা হচ্ছিল, কয়েকদিন ওখানে থাকবে বলে। শেষ পর্যন্ত যাওয়া হলো না। মঞ্জু মাঝে মাঝে এখানে আসে। ক্রসওয়ার্ড পাজলে তোমার কি হলো? আমার অনেক ভুল। এখানে আজকাল বৃষ্টি হচ্ছে প্রায়ই। তুমি কোনো একটা কাজ নিয়ে কলকাতায় চলে এলে নানা দিক দিয়ে খুব ভালো হতো। ভেবুল নিনিরা ভালো আছে। শিগগির দেখা হয়নি কারো সঙ্গে। আশা করি ভালো। শুভাকাঙ্ক্ষা ও ভালোবাসা জানাচ্ছি, দাদা। এই বোনটাকে জীবনানন্দ অনেক ভালোবাসতেন, সুচরিতা দাস, যার নাম খুকি, এবং প্রায় তার সাথে চিঠিপত্র বিনিময় হতো। এবং মৃত্যুর 2-1 দিন আগেও ছোট বোনকে দেখতে গিয়েছিলেন জীবনানন্দ। তার ছোট বোন তখনও জানতেন না যে এটাই শেষ দেখা। ওই জায়গাটা খুব আমার কাছে মনে হচ্ছে যে ওই যে তোমরা কয়েকদিন এখানে ছিলে, বেশ বাড়ির অ্যাটমসফিয়ার বোধ করছিলাম, বিশেষত অনেক আগের বরিশালের মতন। মানে সেই জীবনানন্দ আসলে দাম্পত্য জীবন সুখে ছিল না। স্ত্রীর সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না লাবণ্য দাসের সঙ্গে। তাই বোন সবাই যখন বেড়াতে এসেছিল, সেই অনেক আগের বরিশালের বাড়ির মতো একটা পরিবেশ তৈরি হয়েছিল, এবং এটা খুব মিস করছেন জীবনানন্দ। আর জীবনানন্দের সেই মায়ের কাছে লেখা চিঠি এবং বোনের কাছে লেখা চিঠি দুটোতেই দেখলাম বৃষ্টির খবর দিচ্ছেন তিনি, যে এখানে আজকাল বৃষ্টি হচ্ছে প্রায়।
আমরা কেউ হয়তো এভাবে লিখবো না, কিন্তু তার কাছে বৃষ্টি অনেক বড় একটা ব্যাপার ছিল এবং বৃষ্টি হচ্ছে এটা জানাতে হবে। তাই সবগুলো ব্যক্তিগত চিঠিতে দেখা যাচ্ছে যে এই কথাটা, এখানে বৃষ্টি হচ্ছে প্রায়, বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবে এরকম একদম প্রকৃতি কবিকে বৃষ্টি ছুঁয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এবার আমরা একটা কবিতা পড়ি, যে কবিতাটা পড়বো সেটার নাম হচ্ছে হে হৃদয়। হে হৃদয়, নিস্তব্ধতা, চারিদিকে মৃত সব অরণ্যেরা বুঝি, মাথার উপরে চাঁদ, চলছে কেবলই মেঘ কেটে পথ খুঁজে, প্যাঁচার পাখায় জোনাকির গায়ে ঘাসের ওপরে কি যে শিশিরের মতো ধূসরতা, দীপ্ত হয় না কিছু, ধ্বনিও হয় না আর, হলুদ দু ঠ্যাং তুলে নেচে রোগা শালিখের মতো যেন কথা বলে চলে তবুও জীবন। বয়স তোমার কত? 40 বছর হলো? প্রণয়ের পালা ঢের এলো গেল, হলো না মিলন। পর্বতের পথে পথে রৌদ্রে রক্তে অক্লান্ত সফরে খচ্চরের পিঠে কারা চড়ে? পতঞ্জলি এসে বলে দেবে প্রভেদ কি যারা শুধু বসে থেকে ব্যথা পায় মৃত্যুর গহ্বরে? মুখে রক্ত তুলে যারা খচ্চরের পিঠ থেকে পড়ে যায়? মৃত সব অরণ্যেরা, আমার জীবনের মৃত অরণ্যেরা বুঝি বলে, কেন যাও পৃথিবীর রৌদ্র কোলাহলে, নিখিল বিষের ভোক্তা নীলকণ্ঠ আকাশের নিচে? কেন চলে যেতে চাও মিছে? কোথাও পাবে না কিছু, মৃত্যুই অন্তত শান্তি হয়ে অন্তহীন অন্ধকারে আছে, লীন সব অরণ্যের কাছে। আমি তবু বলি, এখনো যে কটা দিন বেঁচে আছি, সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কি করে যে মহানীল আকাশ। ভাবা যাক, ভাবা যাক, ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত 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 জল ঝর্ণার ধ্বনি। যদি কিছু লিখতে চান লিখবেন প্রথমে রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেন 6969 এই নাম্বারটাতে। পাণ্ডুলিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি নিস্তব্ধ ছিলাম বসে, শিশির পড়িতেছিল ধীরে ধীরে খসে, নিমেষ আকার থেকে একাকিতম কে পাখি নামি উড়ে গেল কুয়াশায়, কুয়াশার থেকে দূর কুয়াশায় আরো, তাহারই পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেল বুঝি, অন্ধকার হাতড়ায়ে ধীরে ধীরে দেশলাই খুঁজি, যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে, বলিতে কি পারো কার মুখ? আমলকি শাখার পিছনে সিংহের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিল তাহা, এ ধূসর পাণ্ডুলিপি একদিন দেখেছিল, আহা সে মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে। তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে, পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন, মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন, সেই মুখ আর আমি রব সেই স্বপ্নের ভিতরে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ইরাজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ একটা স্পেশাল আয়োজন আজকে করছি, যেটা নাম হচ্ছে সাতটি তারার তিমির, এবং জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থের নামে সাতটি তারার তিমির নামকরণ করা হয়েছে, এবং এটা থেকেই প্রতীয়মান হয় যে আজকের কবিতাগুলো সব জীবনানন্দ দাশের হচ্ছে, এবং তার কিছু চিঠিপত্র আজকে আমরা পড়ছি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে, ভাবনা, নন্দন তত্ত্ব সম্পর্কে, এবং একেবারেই ব্যক্তিগত জীবনের সাতকাহন সবকিছুর মেশানো এই চিঠিগুলো। এবং এর আগে কখনোই কোনো শোতে আমার জীবনানন্দ দাশের চিঠি পড়া হয়নি, এবং ব্যক্তি জীবনানন্দ সম্পর্কে হয়তো একটা আপনার ধারণা প্রতিভাত হবে। যাই হোক, এরকম একটা প্রয়াস চালাচ্ছি, এজন্যই জীবনানন্দময় সাতটি তারার তিমির স্পেশাল এপিসোড আজকে।
তার প্রায় অর্ধেকটা পথ আমরা পেরিয়ে এসেছি, জানি না কেমন লাগছে আপনার। আর তার পাশাপাশি গানও থাকছে এবং আপনি আপনার মনের কথা যেটা সবসময় আমার সাথে শেয়ার করেন প্রত্যেকটা এপিসোডে, সেটা আজকেও করবেন, যে কোনো কিছুই, সেটা কবিতা নিয়ে হতে পারে, অন্য যে কোনো কিছু নিয়ে হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনের পাঁচালিও হতে পারে। ডেফিনেটলি SMS করার নিয়মটা আরেকটু মনে করে দিই, যদি কিছু লিখতে চান, যদি কোনো রিকোয়েস্ট থাকে, যদি কোনো ডেডিকেট করতে চান কিছু, যে কোনো কিছুর জন্য, আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ লিখবেন, যেটা হচ্ছে RA, তারপর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং কথাগুলোকে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমরা একটু আগে শুনছিলাম স্করপিয়ন্সের একটা গান অলওয়েজ সামওয়্যার। অলওয়েজ সামওয়্যারের আগে ছিল মাইলসের একটা গান নীরবে কিছুক্ষণ। আর মিরপুর থেকে ছায়া জানিয়েছেন যে জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়ে অনুরণন সৃষ্টি হয় কিনা জানি না, তবে তার কবিতাগুলো শুনে একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি তার দেহ মনে সাড়া ফেলে। রমা জানিয়েছেন, রমা ঠিক SMS আমি বুঝিনি, তারপরে পড়ছি যে তোমার শো দুই প্রান্তের দুজন মানুষকে মিলিয়ে দিচ্ছে, একজন তো বিভাগী হয়ে গেছে, সে অপরজনের প্রেমে পড়ে গেছে। কিন্তু এটা কি বুঝলাম না, দুই প্রান্তের দুজন মানুষকে মিলিয়ে দিলাম এই শোয়ের মাধ্যমে, কিন্তু সেই দুজন কারা? ক্যান্টনমেন্ট থেকে একা জানিয়েছেন, বরিশনের আশায় তৃষিত চাতক পাখির মতো আমিও রয়েছি তোমার প্রতীক্ষায়। কার জন্য? সে খুবই ভাগ্যবান একজন, এরকম চাতক বাচিকে মেঘের বরিশন মিনে লালনের সেই গানের কথা মনে পড়ে যাচ্ছে, চাতক পাখির মতো বরিশনের আশায় থাকা। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, শূন্যতার প্রাপ্তিতে সত্য শুরু হয়, থাকে না কোনো তৃপ্তি, নেই ভয়ে মনের সতত চেষ্টায় শক্তি আসে, দিবারাত্রি ঘুরি কোনো রহস্যে ভেসে। খুব সুন্দর সুন্দর SMS। এবং এবার একটু চিঠিপত্র পড়া যাক। জীবনানন্দ দাশের একটা চিঠি পড়ি আমি, এটা হচ্ছে, আচ্ছা আগের চিঠিটাতে একজনের রেজাল্টের কথা ছিল, রঞ্জুর, 3rd ডিভিশন পেয়েছে, খুব বাজে রেজাল্ট করেছে এবং জীবনানন্দ দাশ এটা নিয়ে বেশ হতাশ। এটা বড্ড লজ্জাজনক হলো তার ভাষায়, এত বেশি ফাঁকি দিয়েছে যে কি আর হবে। আমার রেজাল্ট দেখলে নিশ্চয়ই এরকমই কিছু বলতো। সে যাই হোক, আমরা আরেকটা কবিতা পড়ি, এটা হচ্ছে নলিনী দাসকে লেখা। নলিনী দাস তার একজন আত্মীয়া ছিলেন এবং প্রথম জীবনে ছিলেন জীবনানন্দ দাশের বোন সুচরিতা দাশের ক্লাসমেট। পরবর্তীতে জীবনানন্দ দাশের ছোট ভাই অশোকানন্দর সঙ্গে বিয়ে হয় নলিনীর এবং তার বিবাহ পরবর্তী নাম হয় নলিনী দাস। তো ছোট ভাইয়ের স্ত্রীকে নলিনী দাসকে লেখা একটা চিঠি আমরা পড়ি, 1942 অক্টোবরের 31 তারিখে লেখা। প্রীতিভাজন এসু, যথাসময়ে আপনার চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। আপনার বাবা ও মার অসুস্থতার কথা শুনে চিন্তিত হয়েছি। আশা করি তারা এখন ভালো আছেন। খুকু হয়তো সপ্তাহখানেকের মধ্যে কলকাতায় যাবে। খুকু আপনার কাছ থেকে যে কখানা বই এনেছে তা পেয়ে আমি খুব খুশি হয়েছি। ইচ্ছে ছিল বইগুলো আর অনেক দিন রাখি, কিন্তু খুকুর সঙ্গেই দিয়ে দেব। মাই বেস্ট প্লে বইখানা হয়তো রাখতে পারি, যদি রাখি ক্রিসমাসের সময় ফিরিয়ে দেব। আশা করি কিছু মনে করবেন না। কলকাতায় গেলে আপনাদের লাইব্রেরি দেখবার খুব ইচ্ছা। আমি বইয়ের খুব ভক্ত, অর্থাৎ মনের মতন বইয়ের। তা যে শুধু সাহিত্য হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওয়েন ইট কামস টু রিডিং প্রায় নেড়ে ছেড়ে রেখে দিই। কাজেই জ্ঞান বিজ্ঞানে আপনাদের চেয়ে অনেক পিছিয়ে পড়ে আছি, কিন্তু তবুও বইয়ের নেশা কাটানো মুশকিল। আপনাকে তো আমি বলেছি কবিতা পাঠাবো। নানা রকমের শারদীয় সংখ্যায় লেখা ছড়িয়ে এখন একটু বিতথ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আবার যখন লেখার দিকে টান ফিরে আসবে আপনাকে পাঠাবো, কিন্তু তাই বলে লেখার ঝোঁক উৎকর্ষের দিকে সঞ্চারিত করতে পারবো এটা মনে হচ্ছে না। বনলতা সেন কবে বেরুবে এখনো ঠিক বলতে পারছি না। বুদ্ধদেবকে এখনো ম্যানুস্ক্রিপ্ট পাঠাতে পারিনি। ধূসর পাণ্ডুলিপির নতুন এডিশন এখন বের করা সম্ভব হবে না। এদেশের প্রকাশকেরা কেউ নিজের খরচে বড় একটা কবিতার বই ছাপাতে চান না। আমাদের পক্ষেও ছাপানো কঠিন। যা হোক, আমার ইচ্ছা আছে পরিস্থিতির উন্নতি হলে এ সম্পর্কে একটা কিছু ব্যবস্থা করব। অধ্যাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও সেসবের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি যা লিখেছেন ঠিকই, তবে অধ্যাপনা জিনিসটা কোনোদিনই আমার তেমন ভালো লাগেনি। যেসব জিনিস যাদের কাছে যেরকমভাবে শিক্ষা দেওয়া হচ্ছে তাতে আমার বিশেষ আস্থা নেই। এ কাজে মন তেমন লাগে না, তবু সময় বিশেষে অন্য কোনো প্রেরণার চেয়ে বেশি জাগে, তা স্বীকার করি। এ বিষয়ে আপনার আনন্দ উৎসাহ আমার চেয়ে ঢের বেশি, সেইটাই ভালো এবং আমি খুব গভীরভাবে শ্রদ্ধা করি। আমরা ভালো আছি, আপনাদের কুশল প্রার্থনীয়। প্রীতি নমস্কার। ইতি জীবনানন্দ দাস। বোঝা যাচ্ছে যে বনলতা সেটা তখনও বের হয়নি, আর ধূসর পাণ্ডুলিপির আরেকটা এডিশন বের হবার কথা হচ্ছে তখন। নলিনী দাসকে লেখা আর অনেক চিঠি আছে এবং তিনি ছিলেন অধ্যাপক। জীবনানন্দ দাশের অধ্যাপনা নিয়ে দৃষ্টিভঙ্গিটা এই চিঠি থেকে আমরা জানতে পারি যে অধ্যাপনা তিনি খুব একটা উপভোগ করতেন না।
অবশ্য অধ্যাপনা নিয়ে তার অনেক বাজে অভিজ্ঞতাও আছে, এটাও সত্যি। অশ্লীলতার দায়ে তার একটা তার কবিতা যখন নিষিদ্ধ হলো তখন কলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, এটাও হয়েছে। আচ্ছা, এই কবিতাটা পড়লে জীবনানন্দ দাশের সারা জীবন জুড়ে যে বেকারত্ব, দারিদ্র্য ছিল এবং একটা স্থিতিশীল বা স্টেবল একটা চাকরির জন্য যে কতটা হাপিত্যেশ তার মধ্যে ছিল, সেটা খুব ভালোভাবে পরিস্ফুট হবে এই চিঠিটা পড়লে। হয়তো এটা লিখেছিলেন তিনি হুমায়ুন কবিরকে। এটা হচ্ছে 1953 সালের মার্চ বা এপ্রিলে লেখা চিঠি, মৃত্যুর আগের বছর। এবং সে সময় হুমায়ুন কবির ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো তাকে তিনি এই চিঠিটা লিখেছিলেন। প্রিয় কবি সাহেব, আমি বিশিষ্ট বাঙালিদের মধ্যে পড়ি না। আমার বিশ্বাস জীবিত মহত্তর বাঙালিদের প্রশ্রয় পাওয়ার মতনও কেউ নই আমি। কিন্তু আমি সেই মানুষ যে প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও প্রতিটি দ্রব্যকে সোনা বানিয়ে তুলতে চায়, অথবা মহৎ কিছু যা শেষ বিচারে কোনো একটা জিনিসের মতন জিনিস। কিন্তু ভাগ্য এমনই যে তার খাদ্য জুটছে না। কিন্তু আশা করি ভবিষ্যতে খাঁটি মূল্যের যথার্থ উপযুক্ত বিচার হবে। আমার ভয় হয় সেই ভালো দিন দেখতে আমি বেঁচে থাকব না। আপনার কথা মতো আমি জ্যোতিবাবুর অথবা বিসি রায়ের সঙ্গে এখনও দেখা করার চেষ্টা করিনি। আমার মনে হয় আমার মতন লোকের পক্ষে তারা দূরের মানুষ। আমি যেন অনুভব করি আপনিই আমাদের মতন লোকের জন্য একমাত্র মানুষ। আপনার উপর আমার গভীর আস্থা আছে। আমি সর্বদা বিশ্বাস করি যে আপনার নিজের পরিপূর্ণ শাসনের ভিতরে আছে এমন কোনো একটা আমার পক্ষে উপযুক্ত জায়গায় আপনি আমাকে বসিয়ে দিতে পারেন। আমাকে একটা উপযুক্ত কাজ দিয়ে দেবার মতন সুযোগ আপনার সমূহ রয়েছে। আমার আর্থিক অবস্থাটা এখন এতটাই শোচনীয় যে যে কোনো একজন সকর্মক অপর মানুষ যে কাজ করতে পারে, কেন্দ্রীয় সরকারের অধীনে সে কাজ আমারও করতে পারা উচিত। আমি মনে করি জিনিসটা একজন মানুষকে সেই সম্মানটা দিয়ে দিতে পারে যা প্রতিটি মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে অর্জন করে। তার বেশি আর কিছু আমি চাই না। আমার দেশ আমার অস্তিত্বের স্তর মাত্রাটা মনে রেখে সেই যথাযোগ্য সুযোগটা আমাকে দিক, আমি আমার ন্যূনতম জীবনযাপন নিয়ে থেকে যেতে পারি। প্রাইভেট কলেজে অধ্যাপকের কাজ ক্ষুদ্র কাজ, অধিকন্তু অন্যান্য নানা কারণেও আমি ওই কাজ আর করতে চাই না। আমার খুবই পছন্দ তেমন কোনো একটা মানানসই কাজ যাতে অনেকটা গবেষণা করতে হয়, লিখতে হয় এবং ভাবনা চিন্তা করতে হয়। আন্তরিকভাবে আপনার জীবনানন্দ দাশ। এই চিঠিটা থেকে তার ব্যক্তি জীবনের অনেকটা আমরা জানতে পারি যে একটা সময় আর্থিক কষ্ট এবং বেকারত্ব তাকে এতটাই চেপে বসেছিল নিদারুণ এক গলগ্রহ পাথরের মতো যে চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে তাকে ঘুরতে হয়েছিল এবং এরকম অনেক চিঠি লিখতে হয়েছিল, ঠিক এই চিঠিটার মতো হুমায়ুন কবিরকে যেটা লেখা। এবং প্রবল হাহাকার এবং আকুতি এখানে ফুটে উঠেছে চিঠিটাতে যে যে কোনো মানুষই করতে পারে এমন একটা কাজ আমাকে দিলেই হবে, আমি করতে পারি। অন্তত মানে কোনোভাবে যদি খেয়ে পড়ে বাঁচতে পারেন, এরকম একটা এতটাই আকুতি চিঠিতে আমরা দেখতে পেলাম। আর আরেকটা বিষয় এখান থেকে লক্ষ্য করা যায়, জীবনানন্দ দাশের সবার কাছে যাওয়ার বা সবাইকে গিয়ে অনুরোধ করার এই প্রবৃত্তিটা ঠিক ছিল না। তিনি একেবারেই যাদেরকে নিতান্ত আপনজন মনে করতেন, কাছের মানুষ, তাকেই শুধু বলতেন। খুবই মুখচোরা ছিলেন এবং একেবারেই নিজের সীমিত একটা গণ্ডির ভেতরে থাকতেন। বহি পৃথিবী বা একটা বিশাল চরাচর তাকে হয়তোভাবে আকর্ষণ করতো না। এবং একদম শেষ দিকে গিয়ে আমরা আবারও দেখতে পাই অধ্যাপনার কাজটা তিনি খুব একটা উপভোগ করতেন অনেক নানাবিধ কারণে। এবং লিখেছেন একদম শেষ লাইনটা, আমার খুবই পছন্দ তেমন কোনো একটা মানানসই কাজ যাতে অনেকটা গবেষণা করতে হয়, লিখতে হয় এবং ভাবনা চিন্তা করতে হয়। এটাই ছিল তার প্রিয় কাজ। আপাতত আর কবিতা বা চিঠিপত্র না, আপাতত আমরা একটা গান শুনে আসবো। এই গানের পরে একটু পরে আবার ফিরছি। আর SMS করার নিয়মটা তো বলেই দিয়েছি। যে গানটা শুনবো আশা করছি ভালো লাগবে। So friends, welcome back once again. শুনছেন আজকে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। ওকে, আজকে একটা ভিন্ন রকম আয়োজন আমরা করছি সবাই মিলে, এবং সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, বা শুধু বাংলা সাহিত্যেরই নয়, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম জীবনানন্দ দাশের কবিতা এবং তার ব্যক্তিগত পর্যায়ে একেবারেই ব্যক্তিগত কিছু চিঠিগুলো নিয়ে আজকের এই শোটা সাজিয়েছি। জীবন আনন্দময় একটা আয়োজন হচ্ছে এবং তার নামটাও আমি দিয়েছি তার একটা কাব্যগ্রন্থের নামে, 7টি তারার তিমির।
সেখানে আমরা বেশ কিছু চিঠিপত্র পড়ে ফেলেছি। সাহিত্য বিষয়ক ভাবনা ছিল, নন্দন তত্ত্ব নিয়ে অনেক কথা ছিল, রবীন্দ্রনাথকে লেখা, অচিন্ত কুমার সেনগুপ্তকে লেখা, তারপরে বিষ্ণুদেকে লেখা এবং হুমায়ুন কবিরকে লেখা, তার মাকে লেখা, কুসুম কুমারী দাসকে বোন সুকুমারী তাকে লেখা ছিল, নলিনী দাসকে লেখা, অনেক চিঠি আমরা পড়লাম। আর বেশ কিছু কবিতাও তার পড়ে ফেলেছি এবং আজকে একটু ওই কবিতাগুলো বেশি পড়ছি যেগুলো আসলে সচরাচর খুব বেশি পড়া হয় না, একটু কম প্রচলিত যেগুলো সেগুলো। আর অনেকেই অনেক জীবনানন্দের কবিতা রিকোয়েস্ট করছেন, বেশিরভাগই বিখ্যাত কবিতা। তো আজকে একটু বুঝি শুরুতেই বলেছিলাম একটু কম পড়া হয়েছে বা কম আলোচিত, সেগুলো বেশি ফোকাস করছি আর কি। আর এর পাশাপাশি কিছু গান শুনছি এবং কিছু জনপ্রিয় গান আশা করছি। একটু আগে যেমন আর্কের একটা গান ছিল যা রে যা উড়ে যা, এবং এই গানটা শুনে রাশেদ আমাকে জানিয়েছেন যে আর্ক ব্যান্ডটা কি হারিয়ে গেল। একসময় কি দাপটে ছিল, এলআরবি, নগর বাউল, মাইলসের মতো ব্যান্ড ছিল, কিন্তু একটা সময় অনেক কিছু হারিয়ে যায় সময়ের সাথে সাথে। তো যেটা একটু আগে বারবার বলছিলাম যে একটু কম প্রচলিত কবিতাগুলো বা যেগুলো পড়া হয়নি সেগুলো আজকে পড়ছি, এখন পর্যন্ত তাই হচ্ছিল। তবে এখন যে কবিতাটা পড়বো এটা পড়তে আমি কখনোই সাহস পাইনি, কারণ এটা জীবনানন্দ দাশের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর একটা এবং তার অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতা। আর এটা আমার কাছেও যেটা মনে হয় শুধু ঠিক তার মতোই বাংলা সাহিত্যে না, আমার কাছে মনে হয় যে বিশ্ব সাহিত্যের সব ভাষার কাব্যজগৎ বিচার করলেও এটা শীর্ষস্থানীয় একটা কবিতাই বলে বিবেচিত হবে আমার ধারণা, যদি সঠিক প্রচারণা বা সঠিক সেভাবে আমরা এক্সপোজার দিতে পারি। এবং এই কবিতাটা ডেফিনেটলি আপনি পুরোটা না শুনলেও কোনো না কোনো লাইন অবশ্যই শুনেছেন, অনেক বিখ্যাত, অনেক আলোচিত, এবং এই কবিতার অনেক লাইন অনেক জায়গাতে রেফারেন্স দেওয়া হয়, বুঝে না বুঝে, মজা করে, সিরিয়াস ভঙ্গিতে, অনেক জায়গাতে, এবং বহুল আলোচিত চর্চিত একটা কবিতা। এবং এই কবিতাটার আসলে অনেক ওই সময়টা থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচ হয়েছে এটা নিয়ে পর্যালোচনা করে যে আসলে এটার প্রকৃত অর্থ কি, বা এটার সৌন্দর্য কোথায়, এটার মাত্রা ব্যঞ্জন এগুলো কোথায়, রূপকটা কোথায়, এই কবিতার ছন্দ নিয়ে, কবিতার বাক্যবিন্যাস, শব্দচয়ন এবং স্টাইল নিয়ে, তারপরে এরকম অনেক অ্যানালাইসিস এই কবিতাটা নিয়ে হয়েছে। জীবনানন্দ দাশের সবচেয়ে বেশি আলোচিত এবং ওই যেটা বললাম চর্চিত কবিতার মধ্যে পঠন পাঠন দুটোই যেটা অনেক হয়েছে, সেই কবিতাগুলোর মধ্যে এটা একটা। এবং আমার কাছে কবিতাটা এতই ভয়ঙ্কর সুন্দর মনে হয়, কোনোদিন পড়ারও দুঃসাহস আমি দেখাইনি। তো আজকে ভাবলাম যেহেতু জীবনানন্দ দাশের একটা আয়োজন হচ্ছে, একটু পড়ি না হয়, এবং সর্বান্তকরণে ক্ষমা চেয়ে নিচ্ছি পড়ার আগে। আর এই কবিতাটার আসলে অর্থ কি, এটার ব্যঞ্জনা কি, সৌন্দর্যটা কোথায়, এই আলোচনা আমি করার ধৃষ্টতা আমি একদমই দেখাবো না। আমি হারিয়ে যাবো সিম্পলি, ব্ল্যাক হোল যেভাবে সবকিছু টেনে নেয় তার ভেতরে, আমিও এই কবিতার ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে যাবো। তাই সেই স্পর্ধা আমি দেখাবো না। তবে সবাইকে অনুরোধটা করবে এই কবিতাগুলো অন্তত একাধিকবার পড়ে এবং এই জাতীয় যত আলোচনা পর্যালোচনা আছে যদি পারেন সংগ্রহ করে পড়ার জন্য। কারণ আমার কাছে মনে হয় যে এই মানে জীবনানন্দ দাশকে নিয়ে তো অবশ্যই তার জগৎ এতটাই বিশাল, কাব্যজগৎ, মানে তাকে নিয়ে ডেফিনেটলি কেউ পিএইচডি করে ফেলতে পারে। এবং আমার ধারণা অনেক সাহিত্য যারা নিয়ে পড়েন অনেক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তার উপরে গবেষণার জন্য পিএইচডি ডেফিনেটলি রাখা উচিত। এবং আমার কাছে মনে হয় শুধুমাত্র তার বাকি সব কিছু যদি বাদ দিই, এমন কিছু কবিতা তার আছে যে একটা কবিতা নিয়েও পিএইচডি করা যায়। আমার কাছে মনে হয় এতটাই গভীরতা বা ব্যঞ্জনা তার অনেক কবিতা আছে। এরকম এইটা একটা কবিতা আমার কাছে মনে হয় যে একটা কবিতার উপরে সারা জীবন গবেষণা করা যেতে পারে। আসলে তার ভেতরে যে দর্শন, যে চিরকালীন সত্য বা যে মহাজাগতিক জিজ্ঞাসা, এক অন্য যে বোধের কথা বলা হয়েছে, যে আসলে এই বাস্তব জগতের বা প্রাত্যহিক জীবনের সীমিত গণ্ডির অনেক ওপরের একটা জগৎ, তার হাতছানি আমার মনে হয় যে খুব কম কবিতায় আছে যেভাবে আমরা এই কবিতাটায় পাই। ভয়াবহ হাহাকার, আক্ষেপ, ক্রন্দন জাগানি একটা কবিতা। যাই হোক, আর কিছু না বলে আমি কবিতাটা পড়ি। কবিতাটা খুবই বিখ্যাত এবং এটার নাম হচ্ছে 8 বছর আগের একদিন। নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে এটা কোন কবিতা। তাহলে আমরা পড়ে ফেলি 8 বছর আগের একদিন কবিতাটা। তারপরে আমরা কি গান শুনবো সেটা এই ফাঁকে আমি একটু তাহলে সাজিয়ে ফেলি। আর SMS করার নিয়মটা একটু মনে করে দিই, যারা SMS করতে চাচ্ছেন, যদি কোনো গান বা কবিতা বা নিজের যে কোনো ভাবনা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখবেন এবং পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। শোনা গেল লাশ কাটা ঘরে, নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত,
ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কে ইঁদুরের মতো ঘাড় গজি। আধার ঘুজির বুকে ঘুমায় এবার। কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর। জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে। অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো প্যাঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায়, অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, যেদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদেরই মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ সূক্ষ্ম জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়ল? মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনজলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু রাজকে, আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রতিধ্বনি, যেখানে প্রতিধ্বনিত হয় সেই রেডিও আমার 88.4 FM এর সাথে। একটা ভিন্নধর্মী ড্রিমস অ্যাভিনিউ আজকে আমরা করছি, যেটা নাম দিয়েছি সাতটি তারা তিমির। জীবন আনন্দময় একটা এপিসোড হচ্ছে, তার কবিতা এবং তার চিঠিপত্র নিয়ে, আর পাশাপাশি গান এবং আপনার মনের কথা, এগুলো তো থাকছেই। একটু আগে শুনছিলাম মিলিটা এবং শোয়েবের গাওয়া একটা গান, কেন ঘুম হতে আর যাবো, এবং তার আগে ছিল আয়ুব বছর একটা গান, পালাতে চাই। 1995 গান ছিল ওটা, প্রায় 21 বছর আগের গান। পরেটা অবশ্য খুব রিসেন্ট গান, বছরে। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন। শার্লি জানিয়েছেন যে কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, বহুদিন থেকে শান্তি নেই, নীর নেই পাখিরও মতন কোনো হৃদয়ের তরে। জীবনানন্দের একটা লাইন জনান্তিকে তিনি শুনতে যাচ্ছেন। মোহাম্মদপুরের স্বপ্না অবশ্যই ইন্টারেস্টিং ওয়েতে লিখেছেন যে তোমরা যেখানে সাথ চলে যাও, আমি ড্রিমস অ্যাভিনিউ এর সাথে থেকে যাব। থ্যাংক ইউ সো মাচ। আর জেসি জেনি আমাকে লিখেছেন যে একবার ভাঙা ভুল পৃথিবীর হাত থেকে বের হয়ে আমি চলে যাব কোথাও হিরণ মেঘলোকে, তবুও তোমার দেহ রয়ে যাব, তবুও তোমার দেহে রয়ে যাব, দেহের ভিতরে প্রাণে, প্রাণের ভিতরে মনোলোকে। সুন্দর যথারীতি। এবং আমাকে আর অনেকে SMS পাঠিয়েছেন। নির্জন লিখেছেন যে জীবনের গভীরতার কাছাকাছি আর নিও না, কুয়াশার মেঘ কাটে না, আরও আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরে প্রচণ্ড সুখ আর বিষাদের মাঝে ডুবে যাচ্ছি, ভয় হয়, ভয় কি করো জয়। চিঠিপত্র পড়ছিলাম, আর এখন যে চিঠিটা পড়বো এটা হচ্ছে 1357 সাল বাংলা এবং জ্যৈষ্ঠ মাসে লেখা, আর এটা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্যকে লেখা হয়েছিল। খুব বিখ্যাত একটা সাহিত্য পত্রিকা ছিল ওই সময়, পূর্বাশা নাম, এবং ওই পূর্বাশার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য, নিজেও একজন কবি ছিলেন। তো সেই সঞ্জয় ভট্টাচার্যকে লেখা বেশ কিছু চিঠি গান আছে, একটা পড়ি, এবং এটা পড়লে তার ব্যক্তিগত দুর্দশার কথা আমরা আরেকটু বুঝতে পারবো। প্রিয় বরেশু, আশা করি ভালো আছেন। বেশি ঠেকে পড়েছি, সেজন্য বিরক্ত করতে হলো আপনাকে। এখনই 400-500 টাকা দরকার, দয়া করে ব্যবস্থা করুন। এই সঙ্গে 5টি কবিতা পাঠাচ্ছি, পরে প্রবন্ধ ইত্যাদি। আমার এখন কিছু লেখা নেই, পাঠাবো। আমার একটা উপন্যাস আমার নিজের নামে নয়, ছদ্মনামে, পূর্বাশায় ছাপতে পারেন। দরকার বোধ করলে পাঠিয়ে দিতে পারি। আমার জীবন স্মৃতি আশ্বিন কিংবা কার্তিক থেকে মাসে মাসে লিখব, সবই ভবিষ্যতে, কিন্তু টাকা এক্ষুনি চাই। আমাদের মতো 2-4 জন বিপদগ্রস্ত সাহিত্যিকের এরকম দাবি গ্রাহ্য করবার মতো বিচার বিবেচনা অনেকদিন থেকে আপনারা দেখিয়ে আসছেন, সেজন্য গভীর ধন্যবাদ। লেখা দিয়ে আপনার সব টাকা শোধ করে দেব, না হয় ক্যাশে শোধ করতে গেলে 6-7 মাস, তার বেশি নয়, দেরি হতে পারে। কবিতাগুলো সবই একসময় লেখা নয়, কবিতা বেছেই পাঠিয়েছি, তবু যদি কিছু অপছন্দ হয় আমাকে ফিরিয়ে দিতে পারেন। কবিতা আপনার সুবিধা মতো পূর্বাশায় কিংবা অন্য কোনো ভালো পত্রিকায় উপযুক্ত টাকা দিলেও মর্যাদা রাখলে ছাপতে পারেন, জরুরি। আজকালই প্রত্যাশা করছি। প্রীতি, নমস্কার। যে মানুষ আসলে সমগ্র বাংলা জুড়ে এত বছর ধরে কবিতা প্রেমিক না যারা, তাদের মুখে মুখে যার লাইন এখনো ঘুরে ফেরে, সেই মানুষটাকে 400-500 টাকার জন্য কিভাবে কতটা তার, এমনিতে যে মানুষটা অনেক নিজের ভেতরে, গণ্ডির ভেতরে থাকতেন এবং খুব সংকোচ প্রকাশ পেত তার সবসময় চলনে বলে এবং অন্যদের সাথে কমিউনিকেশনে, এবং প্রচণ্ড রকম সংশয় এবং শাইনেস যার মধ্যে ছিল, সেই মানুষটা কতটা বেশি কষ্টে থাকলে সেই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে, আত্মসম্মান বিসর্জন দিয়ে আসলে 400-500 টাকার জন্য কবিতা 5টা পাঠিয়ে বলছেন এক্ষুনি পাঠানোর ব্যবস্থা করতে হবে, ভবিষ্যতে আমি হয় কবিতা দিয়ে না হয় ক্যাশ দিয়ে শোধ করে দেবো। মাসে মাসে যদি ক্যাশ দিয়ে হয় 6-7 মাসে তো লাগবে, আর কবিতা দিয়ে হলে তো কবিতা দিয়েই, উপন্যাস পাঠাবো, এই পাঠাবো সেই পাঠাবো, তবুও আমাকে টাকা এক্ষুনি দিতে হবে, জরুরি, আজকালই প্রত্যাশা করছি। আসলে জীবনের এক ভয়াবহ ট্র্যাজেডি, যার নাম এখন আমরা মুখে মুখে প্রাতঃস্মরণীয় করে রাখি, আর সেই মানুষটা তার জীবদ্দশায় কতটা অসহায়ত্বের ভেতরে পড়লে, পর্যবসিত হলে ব্যর্থতায় এভাবে চিঠি লিখতে হয় একজনকে টাকার জন্যে। এবং এরকম চিঠি আরও অনেকগুলো আছে, এবং পড়লে আসলে ব্যাপক একটা মন খারাপ ভাব আমাদেরকে গ্রাস করে। যেমন সঞ্জয় ভট্টাচার্যকে লেখা আরেকটা চিঠিতে আছে যে আশা করি ভালো আছেন, অনেকদিন আপনাদের সঙ্গে দেখা নেই, প্রায়ই ভাবি যাবো দেখা করতে। আজকাল শরীর বেশি অসুস্থ হয়ে পড়েছে, বড় একটা বেরোয় না কোথাও। দিন 7 আগে সত্যবাবুকে চিঠি লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। তিনি কি এখানে আছেন? মহাপৃথিবীর 2য় সংস্করণ এবার প্রেসে যাচ্ছে। শারদীয় পূর্বাশার আমার লেখাটির জন্য দক্ষিণা এখন পাঠালে খুশি হব, টাকা নেই। কলকাতায় আজকাল খুব খারাপ সময় যাচ্ছে। কার্তিকের পূর্বাশে বেরিয়েছে, পাইনি।
প্রীতি নমস্কার জানাচ্ছি। জীবনানন্দ দাস। এই কবিতাগুলো এই চিঠিগুলো যতটাই পড়বেন ততটাই এটা বিষণ্ণ ভাব কাজ করবে, স্বাভাবিক। আরও কিছু চিঠি পড়া যাক। দিলীপ কুমার গুপ্তকে লেখা চিঠিও বেশ কিছু দেখা যাচ্ছে। কবিতা সম্পর্কে আলাপ আলোচনা বেশ আছে সেখানে। দিলীপ কুমারকে লেখা আরও কিছু চিঠি আছে এখানে। আচ্ছা, একটা আনন্দেরও একটা চিঠি দেখা যাচ্ছে যে না, তার বই খুব ভালো বিক্রি। যেরকম দিলীপ কুমার গুপ্ত, তার একজন প্রকাশক, সিগনেট প্রেসের যিনি সহ-প্রকাশক ছিলেন, তাকে লেখা 1951 সালে। প্রিয় দিলীপ বাবু, ইতিপূর্বে আপনাকে অবশেষে কবিতাটি সম্পর্কে লিখেছিলাম। কবিতাটির কপি আমার কাছে নেই, আপনাদের কাছেও নেই হয়তো। বুদ্ধদেবের কাছে আছে মনে হয়, তাকে আমি লিখতে পারি। বনলতা সেনে এই কবিতাটি দিলে ভালোই হয়। আরও কয়েকটি কবিতা পাঠাবো। সিগনেট বুকশপ আমার প্রেরিত ধূসর পাণ্ডুলিপি ইত্যাদি বইগুলো এত অল্প সময়ের মধ্যে বিক্রি করে দিয়েছে জেনে খুব বিস্মিত ও আনন্দিত হয়েছি। সিগনেট বুকশপে জয় হোক। আমার প্রেরিত সমস্ত বই, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী ও সাতটি তারার তিমির বিক্রির সম্পূর্ণ টাকা পেয়েছি। অনেক ধন্যবাদ। বই বিক্রি করে দেওয়ার ব্যাপারে সিগনেট বুকশপের আশ্চর্য তৎপরতা ও সাফল্য দেখে আমার বাকি কয়েক কপি ধূসর পাণ্ডুলিপি আজকালই আপনাদের কাছে পাঠিয়ে দিতে চাই। কয়েকটি বই একটু সয়েলড, বাকিগুলো ভালো আছে। আশা করি ভালো আছেন। প্রীতি নমস্কার। যাক, একটা ভালো চিঠি পেলাম যেখানে তার সাফল্যের খবর আমরা পেয়েছি। সত্যপ্রসন্ন দত্তকেও চিঠি লেখা আছে একটা, এবং সেখানে বকেয়া পাওনাদাররা যে তার কাছে প্রতিদিনই তাকে ধারণা দিচ্ছেন এবং তিনি আসলে টাকা দিতে পারছেন না, পাওনা টাকাটা, সেরকম কষ্টের একটা চিঠি আছে, সেটা না পড়ি। সাগরময় ঘোষকে লেখা চিঠি আছে, অরুণ ভট্টাচার্যকে লেখা চিঠি আছে। আর এই চিঠিটা পড়ি। এখানে আসলে ওই সময়টাতে জীবনানন্দ দাশকে কেউ খুব একটা গুরুত্ব দিতেন না বা খুব বেশি বড় মাপের কবি মনে করতেন না। সমসাময়িক যারা সাহিত্য সমালোচক এবং সমসাময়িক যারা সাহিত্যিক ছিলেন তাদের কাছে জীবনানন্দকে প্রমিজিং মনে হতো, পটেনশিয়াল আছে এমন মনে হতো। তারা অনেকবার এর কথা বলেছেন, কিন্তু খুব বেশি ভালো করছেন এমন স্বীকৃতি তারা কখনোই দিয়ে যাননি। এবং জীবনানন্দ দাশের জীবদ্দশায় নিয়ে তার খুব আক্ষেপ ছিল এবং বেশ একটা চাপা ক্ষোভ এবং অভিমানও ছিল। আসলে খুব সত্যিকারের প্রতিষ্ঠিত কবি বলতে যা বোঝায়, জীবনানন্দ জীবদ্দশায় সেই অবস্থার দেখা পেয়ে যাননি। তো এরকম একটা প্রতিফলন এই চিঠিটাতে আছে। অরুণ ভট্টাচার্যকে লেখা, তিনি হচ্ছেন উত্তরসূরি কবি পত্রিকার সম্পাদক ছিলেন ওই সময়টাতে। এটা 1950 জুলাইতে লেখা। প্রীতিভাজন এসো, আপনার চিঠি ও কবিতা যথাসময়ে পেয়ে খুব আনন্দিত হয়েছি। শরীর অসুস্থ ছিল, উত্তর দিতে তাই দেরি হয়ে গেল, মার্জনা করুন। আমার কবিতা সম্পর্কে আপনি যা লিখেছেন তা পড়ে আমি নিজেকে খুব কৃতার্থ বোধ করেছি। আপনার মতো অল্প কয়েকজন ঠোক থাকলেও আমি নিজেকে সার্থক মনে করব। কাব্যপাঠ সম্পর্কে নিজের চেতনাকে শুদ্ধ সম্প্রসারিত করে একটা পরিষ্কার মতামতে পৌঁছবার আগ্রহ রয়েছে আপনার, অনুভব করে ভরসা হলো। আমার ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেনের পরবর্তী কাব্য এক-আধজন ছাড়া এদেশের বড় সমালোচকদের পছন্দ হয় না। সাধারণ পাঠক ও সমালোচকদের প্রায় সকলেই খুব সম্ভব আমার শেষের দিককার কবিতাগুলোকে দুরূহ নাকি দুর্বোধ্য এভাবে ছেড়ে দেয়। এরকম ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচের বিশেষত্ব দেখে তৃপ্তি পেলাম। আপনার কবিতাটি ভালো লাগলো। দু একটা জায়গা বদলে দিলে ঠিক হয়, বদলাবার ভার আপনার নিজের ওপর। আশা করি ভালো আছেন। প্রীতি নমস্কার। ইতি জীবনানন্দ দাশ। আপাতত চিঠি আর না পড়ে একটা কবিতা পড়ি, তারপর আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে বলিল অশ্বত্থ সেই। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে চলো, তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে। এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের, তোমরা যেতেছ চলে পাই না কোটের। বোচকা বেঁধেছ ঢের, ভোলো নাই ভাঙা বাটি ফুটো ঘটিটাও, আবার কোথায় যেতে চাও? 50 বছরও হয়নি কো। এই তো সেদিন তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জেঠমশায়, আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে
এই দেশে, এই পথে, এই সব ঘাস ধান নিম জামরুল, জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার সুধে ছিল ঋণ। দাঁড়ায় দাঁড়ায়ে সব দেখেছি যে, মনে হয় যেন সেই দিন। এখানে তোমরা তবু থাকিবে না, যাবে চলে তবে কোন পথে? সেই পথে আরো শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যেখানেই যাও চলে, হয় না কো জীবনের কোনো রূপান্তর। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর, ম্লান চুলে দেখা দেবে যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। বলিল অশ্বত্থ সেই, নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর। So friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও 188.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুই। আজকে একটা স্পেশাল আয়োজন নিয়ে আপনার সাথে আমি আছি, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা এবং তার চিঠি নিয়ে একটা জীবনানন্দময় এপিসোড হচ্ছে, যার নাম হচ্ছে তারই কাব্যগ্রন্থে নামে 7টি তারার তিমির। আশা করছি এটা আপনি উপভোগ করছেন, আর সেই সাথে আপনার প্রিয় গান এবং SMS তো থাকছেই। আর কিছুক্ষণ আগে শুনছিলাম স্টিংয়ের একটা গান, ফ্র্যাজাইল, হাউ ফ্র্যাজাইল উই আর। খুব সিগনিফিক্যান্ট একটা কথা। এবং এই মুহূর্তে অবশ্য একটা চিঠি পড়বো, এটা হচ্ছে সুরজিৎ দাশগুপ্তকে লেখা 1951 সালের জুনে। এটা নাই পুরোটা পড়ছিল না, শুধুমাত্র প্রকৃতির যে অংশটা আছে ওটুকু পড়ি। প্রীতিভাজন ইস্যু। সুরজিৎ, তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি, উত্তর দিতে দেরি হয়ে গেল, মার্জনা চাই। জলপাইগুড়ি ঝিল, হাঁস ও শিরিষ গাছের যেসব ছবি পাঠিয়েছ অপূর্ব বোধ হলো। এখনই ঝিলের পাড়ে ঘাসের উপরে আকাশের মুখোমুখি নিজেকে ছড়িয়ে দিতে ইচ্ছে করছে। নদী, ঝিল, পাহাড়, আকাশ, কোনো নিরালা জায়গা থেকে এসবের নিকট সম্পর্কে আসতে ভালো লাগে আমার। বসে থাকতে পারা যায় যদি এদের মধ্যে, কিংবা হেঁটে বেড়াতে পারা যায় সারা দিন, তাহলেই আমাদের সময় একটা বিশেষ দিক দিয়ে আমার মনে হয় সবচেয়ে ভালোভাবে কাটে। কলকাতায় নানা কাজে ও দায়িত্বে বড় ব্যস্ত বিব্রত আছি। শিগগির জলপাইগুড়ি যেতে পারবো বলে মনে হয় না। গেলে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বর অক্টোবরে যাব। যাবার আগে সময় মতো চিঠি লিখবো তোমাকে। এইবার তোমার কবিতা সম্বন্ধে একটা ব্যবস্থা করতে হবে। আশা করি ভালো আছো। প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, জীবনানন্দ দাস। প্রকৃতির প্রতি তার যে এক সীমাহীন ভালোবাসা, যেটা তার কবিতার পরতে পরতে প্রকাশিত, যেটা এখানে এই চিঠিতে আরেকবার আছে, যে কোনো নিরালা জায়গায় বসে থাকতে তার, এবং নদী, ঝিল, পাহাড়, বন, আকাশ। সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে ওই লাইনটা, যে বসে থাকতে পারা যায় যদি এদের মধ্যে, কিংবা হেঁটে বেড়াতে পারা যায় সারাদিন, তাহলেই আমাদের সময় একটা বিশেষ দিক দিয়ে সবচেয়ে ভালোভাবে কাটে। খুবই দারুণ কথা। এবং এরপরে আরেকটা চিঠি পড়ি আমার। এটা হচ্ছে জীবনানন্দ দাশ। হয়েছে আমি আরেকবার বলেছি আজকে শোতে, যে যতদিন তিনি জীবিত ছিলেন বেশিরভাগ সাহিত্য সমালোচক এবং তৎকালীন সাহিত্যিকদের মতে তিনি হচ্ছে আসলে এমন একজন কবি ছিলেন যে যার মধ্যে হয়তো প্রতিভা ছিল, কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে, দুর্বোধ্য লিখতে গিয়ে আসলে ভালো কিছুই তেমন লিখে উঠতে পারেনি। তার কবিতায় আসলে সৌন্দর্যের থেকে জটিলতা বা দুর্বোধ্যতা বেশি। শেষ পর্যন্ত মোটের উপরে তাকে ভালো একজন কবি বলা যায় না, বলা যায় যে ভালো হতে হতে গিয়ে থেমে গেছে ভালোর দরজায় দাঁড়িয়ে, এরকম একজন কবি। বেশিরভাগই ওই সময়ের বিখ্যাত যারা, তার সম্পর্কে ধারণা ছিল এরকম, এবং কারো কাছ থেকে খুব একটা সুদৃষ্টি বা খুব একটা প্রশংসা বা তাকে নিয়ে খুব উৎফুল্ল হওয়া, উদ্বেলিত হওয়া এবং এরকম প্রতিক্রিয়া কারো কাছ থেকে তেমন পাননি। বরঞ্চ তীব্র তীক্ষ্ণ সমালোচনায় জর্জরিত হয়েছেন বারবার, এবং প্রচণ্ড সমালোচনার কষাঘাতে তাকে অনেকবার রক্তাক্ত করা হয়েছে। অশ্লীলতার অভিযোগ থেকে শুরু করে তীব্র নিন্দা এবং ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ, অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে তার জীবদ্দশাতে। এবং এ নিয়ে তার প্রচণ্ড অভিমান, চাপা ক্ষোভ ছিল, এবং যেটা অনেক সময় চাইতেন প্রকাশ না করতে, কিন্তু মাঝে মাঝে খুব প্রিয় কারো কাছে প্রকাশ করে ফেলতেন। এরকম একটা চিঠি হচ্ছে সুরজিৎ দাশগুপ্তকে লেখা, 1953 সালের মে মাসে লেখা এটা। সুরজিৎ, তোমার চিঠি কয়েকদিন হলো পেয়েছি, অনেক ধন্যবাদ। সীমান্তের প্রবন্ধ থেকে তুমি যা উদ্বৃত্ত করে দিয়েছ দেখলাম সবই। তোমার জবাবগুলোও মন্দ হয়নি, কিন্তু কি আর হবে ওসব প্রবন্ধের প্রতিবাদ করে? আমার কবিতা সম্বন্ধে নানা জায়গায় নানা রকম লেখা দেখেছি, মন্তব্য শুনেছি। প্রায় 14 আনি আমার কাছে অসার বলে মনে হয়েছে, কিন্তু এ নিয়ে বিতর্কে নেমে বিশেষ কোনো ফল হবে না। আমাদের দেশে বড় সমালোচক আজকাল নেই একরকম। আমার মনে হয় প্রত্যেক সৎ কবি তার নিজের কাব্যের সবচেয়ে নির্ভরযোগ্য সমালোচক।
সেই হিসাবে নিজের কাব্য বিশ্লেষণ করে এদের প্রত্যেকেরই দীর্ঘ প্রবন্ধ লেখা দরকার। শরীর মনে সুস্থতা ফিরে গেলে আমি লিখব ভাবছি। বাড়ি নিয়ে বড্ড বিপদে আছি, আজকাল ভাড়াও দিচ্ছে না। কোথাও চলে যেতে পারলে নিস্তার পেতাম, কিন্তু ঘর খুঁজে পাচ্ছি না। আশা করি ভালো আছো। শুভাকাঙ্ক্ষা ও স্নেহ, জীবনানন্দ দাস। আজকাল বাংলার প্রায় প্রতিটা ঘরেই যার হয়তো বই শোভা পায়, সেই মানুষটা এক সময় ঘর খুঁজে পাননি। সত্যি প্যাথেটিক। সে যাই হোক, এখনও সময় আছে। যদি কিছু লিখতে চান 6969 এই নম্বরে পাঠাবেন। আমি আজকে রাতের পাঠাতে পারেন, আমি কিছুক্ষণ পরও হয়তো আরেকবার আসবো। আজকে রাতের শেষ কবিতাটা কি তাহলে এই বেলা পড়ে ফেলবো নাকি? একটু চেষ্টা চরিত্র করি তাহলে। বেশ বড় একটা কবিতা। এটার নাম হচ্ছে, কি নাম এই কবিতার, কি নাম তোমার সখা? কবিতাটার নাম হচ্ছে সূর্য নক্ষত্র নারী। দারুণ নাম কিন্তু, সূর্য নক্ষত্র নারী। কোনো মিল কি আছে তিনটের মধ্যে? দেখা যাক, কবিতাটা শুনলে হয়তো মিল বের হয়ে যেতেও পারে। তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিল সবচেয়ে আগে, জানি আমি। সেদিনও তোমার সাথে মুখ চেনা হয় নাই। তুমি যে পৃথিবীতে রয়ে গেছো আমাকে বলেনি কেউ। কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল রয়ে গেছে। যে যার নিজের কাজে আছে এই অনুভবে চলে শিয়রে নিয়ত স্ফীত সূর্যকে চেনে তারা। আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদুচির কোনো জল কি করে অপর জল চিনে নেবে অন্য নির্ঝরের? তবুও জীবন ছুঁয়ে গেলে তুমি আমার চোখের থেকে নিমেষ নিহত সূর্যকে সরায়ে দিয়ে। সরে যেত, তবুও আয়ুর দিন ফুরোবার আগে নব নব সূর্যকে কে নারীর বদলে ছেড়ে দেয়। কেন দেব? সকল প্রতীতি উৎসবের চেয়ে তবু বড় স্থিরতর প্রিয় তুমি। নিঃসূর্য নির্জন করে দিতে এলে। মিলন ও বিদায়ের প্রয়োজনে আমি যদি মিলিত হতাম তোমার উৎসের সাথে, তবে আমি অন্য সব প্রেমিকের মতো বিরাট পৃথিবী আর সুবিশল সময়কে সেবা করে আত্মস্থ হতাম। তুমি তা জানো না, তবু আমি জানি। একবার তোমাকে দেখেছি, পিছনের পটভূমিকায় সময়ের শেষ নাগ ছিল। নেই, বিজ্ঞানের ক্লান্ত নক্ষত্রেরা নিভে যায়। মানুষ অপরিজ্ঞাত সে অমায়, তবুও তাদের একজন গভীর মানুষই কেন নিজেকে চেনায়। আহা, তাকে অন্ধকার অনন্তের মতো আমি জেনে নিয়ে তবু অল্পায়ু রঙিন রৌদ্রে মানবের ইতিহাসে কে না জেনে কোথায় চলেছি। চারিদিকে সৃজনের অন্ধকার রয়ে গেছে। নারী অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরো ভালো কোথাও দ্বিতীয় সূর্য নেই, যা জ্বালালে তোমার শরীর সব আলোকিত করে দিয়ে স্পষ্ট করে দেবে কোনো কালে শরীরে যা রয়ে গেছে। এইসব ঐশীকাল ভেঙে ফেলে দিয়ে নতুন সময় গড়ে নিজেকে না গড়ে তবু তুমি ব্রহ্মাণ্ডের অন্ধকারে একবার জন্মাবার হেতু অনুভব করেছিলে। জন্ম জন্মান্তের মৃত স্মরণের সাঁকো তোমার হৃদয় স্পর্শ করে বলে আজ আমাকে ইশারাপাত করে গেলে তারই। অপার কালের স্রোত না পেলে কি করে তবু নারী তুচ্ছ খণ্ড অল্প সময়ের সত্য কাটায় অরিণী তোমাকে কাছে পাবে। তোমার নিবিড় নিজ চোখ এসে নিজের বিষয় নিয়ে যাবে। সময়ের কক্ষ থেকে দূর কক্ষে চাবি খুলে ফেলে তুমি অন্য সব মেয়েদের আত্ম অন্তরঙ্গতার দান দেখায়ে অনন্তকাল ভেঙে গেলে পরে, যে দেশে নক্ষত্র নেই, কোথাও সময় নেই, আর আমারও হৃদয়ে নেই বিভা, দেখাবে নিজের হাতে অবশেষে কি মকর কেতনে প্রতিভা। তুমি আছো জেনে আমি অন্ধকার ভালো ভেবে যে অতীত আর যেই শীত ক্লান্তিহীন কাটাইছিলাম তাই শুধু কাটায়ে জেনেছি এই শূন্য তোর হৃদয়ের কাছে ছিল অন্য কোনো নাম। অন্তহীন অপেক্ষার চেয়ে তবে ভালো দীপাতীত লক্ষ্যে অবিরাম চলে যাওয়া, শোককে স্বীকার করে অবশেষে তবে নিমেষের শরীরের উজ্জ্বলায়
অনন্তের জ্ঞান পাপ মুছে দিতে হবে। আজ এই ধ্বংসমত্ত অন্ধকার ভেদ করে বিদ্যুতের মতো তুমি যে শরীর নিয়ে রয়ে গেছো, সেই কথা সময়ের মনে জানাবার আধার কি একজন পুরুষের নির্জন শরীরে একটি পলক শুধু হৃদয়বহীন সব অপার আলোকবর্ষ ঘিরে। অধুপতিত এই অসময়ে কে বা সেই উপাচার পুরুষ মানুষ, ভাবি আমি, জানি আমি, তবু সে কথা আমাকে জানাবার হৃদয় আমার নেই। যে কোনো প্রেমিক আজ এখন আমার দেহের প্রতিভু হয়ে নিজের নারীকে নিয়ে পৃথিবীর পথে একটি মুহূর্তে যদি আমার অনন্ত হয় মহিলার জ্যোতিষ্ক জগতে। So friends, welcome back for the last time tonight. শুনছেন এখন ইরাজকে, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। জীবনানন্দ দাসময় একটা শো আজকে করলাম, জানি না কেমন লেগেছে আপনার, এবং সামনে হয়তো এমন আরও অনেক কিছু হতে পারে ঠিক এই ধাঁচের। 7টি তারার তিমি ছিল এটার নাম, তারই একটা কাব্যগ্রন্থের নামে। আর ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে এটা ভেবে যে মানুষটাকে বা যে কবিকে এত ভালোবাসি, তার জন্য, শুধু তার জন্য একটা শো করলাম। আর বেশ কিছু চিঠি পড়লাম এবং এখন শেষ একটা কবিতা পড়ে তারপরে বিদায় নিচ্ছি। আর যারা আমার সাথে ছিলেন, সঙ্গ দিয়েছেন, SMS করেছেন বা করেননি, সাথে ছিলেন এক সেকেন্ডের জন্য, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। ভালো থাকবেন, ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজে খেয়াল রাখবেন, ওকে? আর যাবার আগে শুভরাত্রি জানাচ্ছি। এবং শেষ মুহূর্তে নির্জন, মাধবী, আয়েশা, নিশীথ, সুপ্রভা, লিটু, ব্লু নাইটিঙ্গেল, একা অনেকে SMS পাঠিয়েছিলেন, সবাইকে ধন্যবাদ। আর যে কবিতাটা শেষ বেলাতে পড়বো, এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা কবিতা, 1333, কিন্তু পুরোটা পড়বো না যেহেতু সময় খুব বেশি বাকি নেই। আমি শুধু শেষ জায়গা থেকে একটু পড়ে শোনাচ্ছি 1333-এর। আচ্ছা, কোথায় গেল কবিতা? তুমি যদি রহিতে দাঁড়ায়, নক্ষত্র সরিয়া যায়, তবু যদি তোমার দুপায়ে হারায় ফেলিতে পথ চলার পিপাসা, একবার ভালোবেসে যদি ভালোবাসিতে চাহিতে, তুমি সেই ভালোবাসা। আমার এখানে এসে যেতে যদি থামি, কিন্তু তুমি চলে গেছ, তবু কেন আমি রয়েছি দাঁড়ায়ে। নক্ষত্র সরিয়া যায়, তবু কেন আমারে পায়ে হারায়ে ফেলেছি পথ চলার পিপাসা। একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা। চলিতে চাহিয়াছিলে তুমি একদিন আমারে পথে, কারণ তখন তুমি ছিলে বন্ধুহীন, জানি আমি। আমার নিকটে তুমি এসেছিলে তাই। তারপর কখন খুঁজিয়া পেলে কারে তুমি, তাই আসো নাই আমার এখানে তুমি আর। একদিন কত কথা বলেছিলে, তবু বলিবার সেই দিনও ছিল না তো কিছু। তবু সেই দিন আমারে পথে তুমি এসেছিলে, বলেছিলে কত কথা, কারণ তখন তুমি ছিলে বন্ধুহীন, আমার নিকটে তুমি এসেছিলে তাই। তারপর কখন খুঁজিয়া পেলে কারে তুমি, তাই আসো নাই। তোমার দুচোখ দিয়ে একদিন কতবার চেয়েছ আমারে, আলো অন্ধকারে তোমার পায়ের শব্দ কতবার শুনিয়াছি আমি। নিকটে নিকটে আমি ছিলাম তোমার, তবু সেই দিন। আজ রাত্রে আসিয়াছি নামি এই দূর সমুদ্রের জলে, যে নক্ষত্র দেখো নাই কোনো দিন, দাঁড়াইছি আজ তার তলে। সারাদিন হাঁটিয়াছি আমি পায়ে পায়ে বালকের মতো এক, তারপর গিয়েছি হারায়ে সমুদ্রের জলে, নক্ষত্রের তলে। রাত্রে অন্ধকারে তোমার পায়ের শব্দ শুনিব না তবু আজ, জানি আমি আজ তবু আসিবে না খুঁজিতে আমারে। তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার, তারপর মানুষের ভিড়, রাত্রি আর দিন
তোমারে নিয়েছি ডেকে কোন দিকে জানিনি তা, হয়েছে মিন চক্ষু এই, ছিঁড়ে গেছি ফিরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে, কত দিন রাত্রি গেছে কেটে, কত দেহ এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায়ে সব, সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি, সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া, তুমি কি আসিবে কাছে প্রিয়া?